চলুন আজকের আলোচনা শুরু করা যাক একটা গভীর অন্ধকার জঙ্গল থেকে। হুম। তিনজেন শহরের দিকে ফেরার পথ। রাতের নিস্তব্ধতা এতটাই, মানে পোকামাকড়ের ডাক আর প্যাঁচার শব্দ ছাড়া আর কিছুই প্রায় শোনা যাচ্ছে না। আর এই রকম একটা থমথমে পরিবেশেই অ্যাজেক হঠাৎ করে কথা বলে ওঠে। হ্যাঁ, আর তার কথাগুলো যেন পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। একদম। সে ক্লেনকে যা বলে সেটা তো কোনো সাধারণ কথা নয়। সে বলছে, আমার সাথে ঠিক কি হয়েছে আমি নিশ্চিত না, তবে একটা আবছা ধারণা করতে পারছি। কি সেই ধারণা? হয়তো হয়তো আমি এমন একজন যে বহু বহু বছর ধরে বেঁচে আছি। এই কথাটার মধ্যে জানেন একটা গভীর বিষণ্ণতা আছে। এটা কোনো গর্বের বিষয় না। বরং একটা অভিশাপের মতো শোনাচ্ছে। ঠিক, সে নিজেকে চতুর্থ যুগের শেষ থেকে ঘুরে বেড়ানো একটা, কি বলে, আত্মার সাথে তুলনা করছে। ভাবা যায়, এত লম্বা একটা জীবন, কিন্তু বিনিময়ে নিজের কোনো অতীতই মনে নেই। যাদের ভালোবাসত, যাদের মনে রাখার কথা ছিল, কাউকেই মনে করতে পারছে না। এটা তো অমরত্ব নয়। এটা এক ধরনের অন্তহীন একাকিত্ব। আর এখানেই ক্লেইনের চরিত্রটা দারুণভাবে ফুটে ওঠে। সে শুধু সহানুভূতি দেখিয়ে কিন্তু থেমে যায় না। না, সে একজন বিশ্লেষকের মতো অ্যাজিকের এই খাপছাড়া স্মৃতিগুলোকে একটা একটা যুক্তির কাঠামোতে বাঁধার চেষ্টা করে। আর সে একটা দারুণ তত্ত্ব দেয়। হ্যাঁ, ওই চক্রের তত্ত্বটা। ক্লেন বলছে যে অ্যাজিকের স্মৃতিশক্তি হয়তো চক্রাকারে মুছে যায়। প্রতি কয়েক দশকে সে একবার মারা যায়, তারপর সব ভুলে নতুন করে জীবন শুরু করে। এটা শোনার পর অ্যাজিকের কাছে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। কারণ এটা তার নিজের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে। ব্যাকল্যান্ডে যখন সে জেগে উঠেছিল, তখন তো তার কিচ্ছু মনে ছিল না। কিন্তু তার কাছে পরিচয়পত্র আর আর যথেষ্ট টাকা ছিল। কে রেখেছিল এইসব? ক্লেনের তত্ত্ব অনুযায়ী তার নিজেরই অতীতের সত্তা। সে নিজেই নিজের ভবিষ্যৎ জীবনের জন্য অভিভাবকের ভূমিকা পালন করেছে। কারণ তার আর কেউ নেই। এই উপলব্ধিটা অ্যাজিকের জন্য একই সাথে স্বস্তির আর অসংখ্য কষ্টের। কষ্টের, কারণ সে বুঝতে পারছে যে বাবা মাকে সে এতদিন খুঁজছিল। কিন্তু এবার সেই চক্রটা ভাঙতে চায়। সে আর অপেক্ষা করতে রাজি নয়। সে সক্রিয়ভাবে নিজের অতীত খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। আর ক্লেন, যে কিনা সবসময় সুযোগের সন্ধানে থাকে, ঠিক সেই মুহূর্তে অ্যাজিকের এই সিদ্ধান্তের মধ্যে নিজের পরিকল্পনার একটা চাবিকাঠি খুঁজে পায়। আলোচনাটা দর্শন থেকে সরাসরি পরিকল্পনায় মোড় নেয়। একেবারে। ক্লেন অ্যাজিকের কাছে একটা অদ্ভুত অনুরোধ করে বসে। কি সেটা? সে চায় অ্যাজিক টিনজেনের কাছাকাছি কোনো একটা শহরে গিয়ে একটা নিরীহ অলৌকিক ঘটনা ঘটাক। কিন্তু শর্ত আছে। হ্যাঁ, শর্ত হলো ঘটনাটা ঘটাতে হবে এভানাইট গডেসের কোনো অনুসারীর সাথে, আর কোনো সূত্র ফেলে আসা যাবে না। এই অনুরোধের পেছনে ক্লেইনের উদ্দেশ্যটা কিন্তু অত্যন্ত ধূর্ত এবং সুদূর প্রসারী। সে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যার তদন্তের ভার টিনজেন নাইটহক্সের কাছে আসতে বাধ্য হয়। আর নাইটহক্সের কাছে এলে সে নিজে মিশনে যোগ দেওয়ার সুযোগ পাবে। পারলেই সে সিল্ড আর্টিফ্যাক্ট 30782 ব্যবহার করার প্রস্তাব দিতে পারবে। এই আর্টিফ্যাক্টগুলো তো নাইটহক্সের সবচেয়ে সুরক্ষিত আর বিপজ্জনক জিনিসগুলোর মধ্যে একটা। ঠিক, সাধারণ পরিস্থিতিতে এগুলো ব্যবহার করার কথা কেউ ভাবতেও পারে না। ক্লেনের আসল লক্ষ্য হল ওই আর্টিফ্যাক্টের ঐশ্বরিক রক্ত। ওটা দিয়ে সে ফ্লেয়ারিং সান চার্মস তৈরি করতে চায়, যা তার নিজের তদন্তের জন্য খুব জরুরি। সে তো সরাসরি আর্টিফ্যাক্টটা চাইতে পারত না। না, তাই সে পুরো একটা ঘটনা সাজাচ্ছে, যাতে নাইটহক্স নিজেরাই তাকে ওটা ব্যবহারের সুযোগ করে দেয়। এটা তার মরিয়া মনোভাব আর বুদ্ধিমত্তা দুটোই প্রকাশ করে। আর অ্যাজেক, সে কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে যায়, যা তাদের দুজনের মধ্যেকার আস্থার সম্পর্কটাকেও তুলে ধরে। এই সব জটিল পরিকল্পনা মাথায় নিয়ে ক্লেন যখন গভীর রাতে বাড়ি ফেরে, তখন সে পুরোপুরি ক্লান্ত আর ক্ষুধার্ত। কিন্তু বাড়িতে ঢুকে সে দেখে তার ভাই বেনসন তখনও জেগে আছে, পড়াশোনা করছে। এই দৃশ্যটা ক্লিনকে আবার তার পারিবারিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আর এখানেও আমরা ক্লিনের আরেকটা দিক দেখতে পাই। সে শুধু নিজের লক্ষ্যের পেছনে ছুটছে না, সে তার পরিবারের ভবিষ্যতের কথা ভাবছে। সে খুব সুকৌশলে বেনসনকে একটা গোপন খবর দেয় যে সরকার হয়তো সিভিল সার্ভেন্ট পদে নিয়োগের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে পারে। এটা কিন্তু বেনসনের জন্য একটা বিশাল সুযোগ। ক্লিন তাকে নির্দিষ্ট কিছু বিষয়, যেমন সাহিত্য, গণিত, আইন, এগুলো নিয়ে প্রস্তুতি নিতে বলে। যদিও সে বলছে যে খবরটা নিশ্চিত নয়, কিন্তু আসলে সে তার ভাইয়ের জন্য একটা সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। বেনসনের প্রতিক্রিয়াটাও খুব সুন্দর। সে বলে,
শেখাটাই তো মানুষ আর কোগরা চুলের বেবুনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এই কথাটা থেকে বোঝা যায় সে শুধু একটা ভালো চাকরির জন্য নয়, বরং নিজেকে উন্নত করার জন্যই শিখতে চায়। দুই ভাইয়ের এই মুহূর্তটা তাদের কঠিন পরিস্থিতির মধ্যেও একটা নমপতিত আলো দেখায়। ভাইয়ের সাথে কথা বলার পর ক্লেন নিজের ঘরে যায়, কিন্তু তার মাথায় তখন অন্য পরিকল্পনা ঘুরছে। সে ঘুমানোর বদলে একটা অত্যন্ত রহস্যময় এবং বেশ বিপজ্জনক একটা আচারের প্রস্তুতি নিতে শুরু করে। সে নিজেকেই তলব করার চেষ্টা করতে যাচ্ছে। এই আইডিয়াটা শুনলেই অদ্ভুত লাগে, তাই না? নিজেকে তলব করা মানে কি? সে কি নিজের একটা প্রতিরূপ তৈরি করতে চাইছে, নাকি তার আসল শক্তিকে অন্য কোনো জগৎ থেকে এই জগতে আনতে চাইছে? এর আগে সে নিশ্চিত হতে চায় যে কাজটা নিরাপদ কিনা, তাই সে ধূসর কুয়াশার ওপরের রহস্যময় জগতে গিয়ে ভবিষ্যদ্বাণী করে। আর ভবিষ্যদ্বাণীর ফল নেতিবাচক আসে, অর্থাৎ কোনো বিপদ নেই। এই নিশ্চয়তা পেয়েই সে আসল আচার শুরু করে। বিভিন্ন এসেনশিয়াল অয়েল আর ভেষজ পুড়িয়ে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। সে মন্ত্র উচ্চারণ করে। মন্ত্রগুলো খুব অদ্ভুত। এই যুগের বাইরের ফুল, ধূসর কুয়াশার ওপরের রহস্যময় শাসক। মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে সে অনুভব করে যে তার আধ্যাত্মিক শক্তি অঞ্চম দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মোমবাতির শিখাটা তীব্রভাবে নেচে ওঠে, কিন্তু বাস্তবে কিছুই তলব হয় না। তখন সে বুঝতে পারে এই তলবে সাড়া দেওয়ার জন্য তাকে সমস্ত ধূসর কুয়াশার জগতে যেতে হবে। আর সেখানে গিয়েই সে আসল ঘটনাটা দেখতে পায়। সে দেখে একটা অবাস্তব তলবের দরজা, ডোর অফ সামানিং, তৈরি হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার, কারণ এই প্রথমবার সে ওই রহস্যময় জগৎ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পেল। সে এতদিন শুধু ওই জগতের শক্তি ব্যবহার করেছে, কিন্তু এবার ওই জগৎটা তার ডাকে সাড়া দিয়েছে। যদিও তার আধ্যাত্মিক শক্তির অভাবে সে দরজাটা খুলতে পারে না। কিন্তু এই ব্যর্থতাটাই তার জন্য একটা বড় সাফল্য। এটা প্রমাণ করে যে তার তত্ত্বটা ঠিক ছিল। সে এখন জানে যে এই জগতের সাথে তার একটা গভীর সংযোগ আছে, এবং ভবিষ্যতে সে হয়তো এই দরজাটা খুলতেও পারবে। এই সম্ভাবনাটা তাকে আরও উৎসাহিত করে তোলে। এই ধরনের একটা তীব্র আধ্যাত্মিক আচারের পর ক্লিন স্বাভাবিকভাবেই পুরোপুরি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর এই দুর্বল অবস্থাতেই সে ক্যাপ্টেনের অদ্ভুত নজরদারির শিকার হয়। সে একটা স্বপ্নের মধ্যে নিজেকে বাড়ির বসার ঘরে দেখতে পায়। এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। হঠাৎ করেই দরজা খুলে ক্যাপ্টেন ডান স্মিথ ভেতরে ঢোকেন। তার ভাবলে ক্ষীণ মুখ, হাতে ছড়ি আর পাইপ, সব মিলিয়ে পরিবেশটা খুব অস্বস্তিকর। তিনি সোফায় বসে কোনো কথা না বলে শুধু ক্লেনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। ক্লেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটা ক্যাপ্টেনের কাজ। ক্যাপ্টেন একজন নাইটমেয়ার, আর এটা তার ক্ষমতার প্রয়োগ, এক ধরনের মানসিক বা স্বপ্নের মাধ্যমে নজরদারি। এটা একটা ক্ষমতার নীরব লড়াই। ক্যাপ্টেন দেখতে চাইছেন ক্লেন চাপে পড়ে কোনো অস্বাভাবিক আচরণ করে কিনা। আর ক্লেনের প্রতিক্রিয়াটা অসাধারণ। সে ভয় পেয়ে বা ঘাবড়ে গিয়ে কোনো ভুল করে না, বরং সে ইচ্ছে করে সবচেয়ে সাধারণ আর বিরক্তিকর কাজগুলো করতে শুরু করে। সে খবরের কাগজটা রেখে ঘর পরিষ্কার করতে শুরু করে। সে যেন ক্যাপ্টেনকে একঘেয়েমি দিয়ে পরাস্ত করার চেষ্টা করছে। দেখুন, আমার স্বপ্ন কত সাধারণ, এখানে আপনার দেখার মতো কিছুই নেই। অনেকক্ষণ ধরে এই নীরব নাটক চলে। ক্যাপ্টেন শুধু তাকিয়ে থাকেন, আর ক্লেন ঘর মুছতে থাকে। অবশেষে কোনো কথা না বলেই ক্যাপ্টেন উঠে চলে যান। এই স্বপ্নটা ক্লেনের জন্য একটা দুঃস্বপ্নের মতোই ছিল, কিন্তু সে নিজের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতিটা সামলে নেয়। তো টিনেজে ক্লেন যখন নাইট হক্সের নজরদারি আর নিজের জটিল পরিকল্পনার মধ্যে আটকে আছে, তখন গল্পের অন্য প্রধান চরিত্ররা কিন্তু বসে নেই। চলুন এবার ব্যাকল্যান্ডে গিয়ে দেখি অড্রে হল কি করছে। তার জগৎটা ক্লেনের থেকে সম্পূর্ণ আলাদা, বিলাসিতা আর আভিজাত্যে ভরা। কিন্তু তার চ্যালেঞ্জগুলোও কম নয়। অড্রে ফিলিপস ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটা করতে এসেছে, যা রাজ্যের অন্যতম সেরা দোকান। একজন স্পেকটেটর হওয়ায় সে চারপাশের মানুষের আবেগ আর চিন্তাভাবনা সহজেই পড়তে পারে। কিন্তু সে এখানে শুধু কেনাকাটা করতে আসেনি, তার একটা গোপন উদ্দেশ্য আছে। সে দোকানের একজন সাধারণ কর্মচারী সেজে থাকা জিও ডেরেচারের সাথে দেখা করে। আর অড্রে তাকে কুখ্যাত জলদস্যু রিয়া অ্যাডমিরাল হারিকেন কুইলাঙ্গোসকে খুঁজে বের করার কাজ দেয়। পুরস্কার 10,000 পাউন্ড, যা একটা বিশাল অঙ্ক। কিন্তু কাজটা প্রায় অসম্ভব, কারণ কুইলাঙ্গোস নিজের চেহারা বদলাতে পারে। তাকে শুধু ছবি দেখে খুঁজে বের করা যাবে না। পরে জিও
তার বন্ধু ফোর্সের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। হ্যাঁ আর ফোর্স হ্যাঁ যে কিনা একজন লেখক এবং সবসময় অলসভাবে শুয়ে থাকতে ভালোবাসে। সেই সমস্যার একটা দারুণ সমাধান বের করে। সে বলে কুইলাঙ্গোসের কিছু অভ্যাস, যেমন তার হাঁটার ভঙ্গি বা প্রতি দুদিন অন্তর মানুষ খাওয়ার প্রয়োজন। হ্যাঁ, এগুলো বদলায় না। কিন্তু এত তথ্য বিশ্লেষণ করাও তো কঠিন। তখন ফোর্স একটা অসাধারণ বুদ্ধি দেয়। সে বলে আমরা একজন পেশাদার গোয়েন্দাকে ভাড়া করতে পারি। বা আমরা তথ্য সংগ্রহ করব, ফাইল থেকে আসল নামটা মুছে দিয়ে কোনো সাধারণ গোয়েন্দার হাতে তুলে দেব। সে নিজের অজান্তেই আমাদের জন্য কেসটা সমাধান করে দেবে আর আমরা তাকে পারিশ্রমিক দেব। এটা সত্যিই একটা দারুণ কৌশল। অতি প্রাকৃত একটা সমস্যা সমাধানের জন্য জাগতিক উপায় ব্যবহার করা। এটা দেখায় যে শুধু শক্তি থাকলেই হয় না, সেই শক্তিকে কাজে লাগানোর জন্য বুদ্ধিরও প্রয়োজন হয়। এদিকে টিন জেনে ক্লেইন তার পরিকল্পনার শেষ ধাপে এগোতে থাকে। সে খুব সাবধানে তার চারপাশের সবকিছু গুছিয়ে নিচ্ছে। যেমন সে ডিভিনেশন ক্লাবে গিয়ে জানিয়ে আসে যে সে আর নিয়মিত আসবে না। এটা তার পরবর্তী পদক্ষেপের জন্য একটা আবরণ তৈরি করার চেষ্টা, যাতে কেউ সন্দেহ না করে। ঠিক তখনই সে অ্যাজিকের কাছ থেকে চিঠিটা পায়। চিঠিতে শুধু লেখা, আমি রবিবারে মোর শহরে যাব। ক্লেইন বুঝতে পারে তার পরিকল্পনার প্রথম অংশটা সফলভাবে শুরু হতে চলেছে। অ্যাজিক তার কথা রেখেছে। সে চিঠিটা পুড়িয়ে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে। প্রতিটি পদক্ষেপ কত নিখুঁতভাবে হিসেব করা। সব প্রস্তুতি শেষ করে শনিবার বিকেলে সে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে যায়। অভ্যর্থনাকারী রোজানের সাথে হালকা কথাবার্তা বলে সে একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করে। সে দেখাতে চায় যে সে একজন সাধারণ সিআর যে নিজের জীবন নিয়ে ব্যস্ত। রোজানের সাথে কথা বলার সময়ও সে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। একজন সিআরকে ভাগ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। আমরা ভবিষ্যৎবাণী ব্যবহার করে অসাধারণ সুবিধা চাইতে পারি না। এটা একদিকে যেমন একটা দর্শন, অন্যদিকে তেমনি ক্যাপ্টেনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা পরোক্ষ উপায়। অবশেষে সে ক্যাপ্টেনের অফিসের দরজায় নক করে। ডান স্মিথ কফি পান করছিলেন। ক্লেইন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার মুখে উত্তেজনা আর আত্মবিশ্বাস মেশানো একটা দৃঢ় অভিব্যক্তি। আর এরপর সে যে কথাটা বলে সেটার জন্যই সে এতক্ষণ ধরে পুরো নাটকটা সাজিয়েছে। সে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ক্যাপ্টেনকে জানায়, ক্যাপ্টেন, আমি বিশ্বাস করি যে আমি সিআর পোষণ পুরোপুরি হজম করে ফেলেছি। আমি পরবর্তী স্তরে যাওয়ার জন্য একটি বিশেষ আবেদন করতে চাই। ক্লায়েন্ট আর ক্যাপ্টেনের সামনে দাঁড়িয়ে আছে আর সে বলছে যে পোষণটা সে পুরোপুরি হজম করে ফেলেছে। আর তার বলার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে। সে বলছে, যখন আপনি একটা পোষণ পুরোপুরি হজম করবেন, তখন আপনি একটা বিশেষ আর জাদুকরী অনুভূতি পাবেন, কোনো সন্দেহই থাকবে না। এই জাদুকরী অনুভূতি কথাটা ক্যাপ্টেনের মনে বেশ লাগে, কারণ ক্লায়েন্ট বুঝতে পারে যে তার ক্যাপ্টেন হয়তো নিজে কখনোই সেই অনুভূতিটা পাননি। হ্যাঁ, তিনি হয়তো পুরোপুরি হজম হওয়ার আগেই ঝুঁকি নিয়েই পরের স্তরে চলে গেছেন। এটা দেখে ক্লাইনের তার ক্যাপ্টেনের জন্য একটু খারাপও লাগে। আর ক্যাপ্টেনের প্রথম প্রতিক্রিয়া কিন্তু বেশ সতর্ক। তিনি বলছেন হয়তো আরও 1 বছর অপেক্ষা করা ভালো হবে। তার দিক থেকে দেখলে তো এটা খুবই যৌক্তিক একটা পরামর্শ, তাই না? অবশ্যই। এত তাড়াতাড়ি ক্ষমতা বাড়ালে কর্তৃপক্ষের নজরে পড়ে যেতে পারে, একটা অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হবে। একদম। কিন্তু ক্লাইন এই পরামর্শটা মানতে রাজি না। আর এখানেই আলোচনাটা আসলে খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। সে শুধু বলে না যে সে প্রস্তুত, সে এর পেছনের কারণগুলোও তুলে ধরে। ঠিক, সে গত 2 মাসের সব ঘটনাবলীর একটা তালিকা দেয়। যেমন অপহরণকারী ধরতে গিয়ে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা খুঁজে পাওয়া। হ্যাঁ, বা লাইব্রেরিতে অরোরা অর্ডারের সদস্যের সাথে দেখা হওয়া, এই সব কিছুই। এগুলো সবই কাকতালীয় মনে হতে পারে, কিন্তু ক্লাইনের মতে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। সে আসলে বোঝাতে চাইছে যে এই সব ঘটনা একটা সুতোয় গাঁথা, আর সে অনুভব করছে যে কোনো এক অদৃশ্য শক্তি তাকে নিয়ে খেলা করছে। তার এই নিরাপত্তাহীনতার অনুভূতিটাই তাকে এত বড় ঝুঁকি নিতে বাধ্য করছে। ক্লাইনের এই যুক্তিটা অসাধারণ। সে ঘটনাগুলোকে আলাদা করে না দেখে একটা বড় ছবির অংশ হিসেবে দেখছে। আর তার এই পর্যবেক্ষণ ক্ষমতা ক্যাপ্টেনকে এতটাই প্রভাবিত করে যে তার মনোভাব পুরোপুরি বদলে যায়। আচ্ছা, তিনি বুঝতে পারেন যে এটা কোনো তরুণের অধৈর্য নয়, বরং এটা গভীর পর্যবেক্ষণ থেকে আসা একটা সিদ্ধান্ত। তাই তিনি ক্লায়েন্টকে বিশেষ আবেদন জমা দেওয়ার অনুমতি দেন। তাহলে প্রথম বাধাটা পার হলো, কিন্তু আসল রহস্যটা তো অন্য জায়গায়। কিভাবে ক্লায়েন্ট এত কম সময়ে, মাত্র 1.5 মাসে পোষণটা হজম করল? ঠিক, এই প্রশ্নটা শুধু ক্যাপ্টেনের নয়, তার সহকর্মীদেরও
আর এই রহস্যের সমাধান সে তার সহকর্মীদের সামনেই করে। বিশেষ করে লিওনার্ড মিচেল, যে নিজেও বেশ আলাদা, সে ক্লায়েন্টকে চেতে ধরে। ওদের মধ্যে একটা মজার কথোপকথন হয়। ক্লাইন যখন বলে যে সে অষ্টম স্তরে যাওয়ার জন্য একটা বিশেষ আবেদন লিখছে, লিওনার্ডের তো প্রায় বিষম খাবার দশা। হ্যাঁ, কারণ এটা তো নিয়মের বাইরে, কিন্তু ক্লায়েন্টটাকে মনে করিয়ে দেয়। সে বলে, আমার মনে আছে কেউ একজন আমাকে বলেছিল যে কিছু মানুষ অন্যদের থেকে আলাদা হয়, যেমন আমি, যেমন তুমি। আর এটা লিওনার্ডকে চুপ করিয়ে দেয়। সে বুঝতে পারে ক্লায়েন্ট সাধারণ নিয়মে চলবে না। এরপরই আসে সেই মুহূর্তটা যখন ক্লায়েন্ট তার গোপন কৌশলটা সবার সাথে শেয়ার করে। সে নাইট হক্সের বিনোদন কক্ষে তার অন্য সহকর্মীদের সামনে বিষয়টা ব্যাখ্যা করে। আর তার ব্যাখ্যাটা তো এই জগতের ক্ষমতা অর্জনের পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণাই বদলে দেয়। সে বলছে যে সে মিস্ট্রি প্রায়ারদের মূলমন্ত্র ডু অ্যাজ ইউ উইশ বা ডু নো হার্ম থেকে অনুপ্রেরণা পেয়েছে, কিন্তু আসল চাবিকাঠিটা ছিল অন্য জায়গায়। ম্যাডাম ডেলির উদাহরণটা একদম। ডেলি মাত্র 2 বছরে একজন স্পিরিট মিডিয়াম হতে পেরেছিলেন, কারণ তিনি শুধু ক্ষমতা ব্যবহার করেননি, তিনি সত্যি একজন স্পিরিট মিডিয়াম হিসেবে জীবনযাপন করার চেষ্টা করছিলেন। আর ক্লায়েন্ট এই ধারণাটাই নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছে। সে একজন সিয়ার বা দ্রষ্টার ক্ষমতা শুধু ব্যবহার করেনি, সে একজন সত্যিকারের সিয়ার হওয়ার অভিনয় করেছে। ওয়াও! সোজা কথা, এটা মেথড অ্যাক্টিংয়ের মতো। ঠিক, আপনি যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রটাই হয়ে ওঠার চেষ্টা করা। এখানে ক্লায়েন্ট সিয়ের চরিত্রটা আত্মস্থ করার চেষ্টা করেছে, আর তাতেই তার পোষণ হজমের গতি অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। এটা তো একটা যুগান্তকারী আবিষ্কার, আর তার সহকর্মীদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় এটা কত বড় ব্যাপার। তারা সবাই হতবাক হয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। কারণ এই অভিনয় পদ্ধতি বা অ্যাক্টিং মেথড তাদের কাছে একেবারেই নতুন একটা ধারণা। এটা যেন সিস্টেমের একটা গোপন দরজা খুলে দেওয়ার মতো। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ওল্ড নীলের মাধ্যমে। হ্যাঁ, তিনি একজন অভিজ্ঞ সদস্য, আর ক্লায়েন্টের এই পদ্ধতি শুনে তিনি আফসোস করেন। তিনি বলেন যে অনেক বছর আগে তারও এমন একটা ধারণা হয়েছিল, কিন্তু তিনি ভুল পথে চালিত হয়েছিলেন আর ডেলির সাফল্যকে ব্যতিক্রমী প্রতিভা বলে উড়িয়ে দিয়েছিলেন। ওল্ড নীলের এই হতাশাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের ভাবায় চার্চের মতো প্রতিষ্ঠানগুলো কেন এই ধরনের কার্যকর পদ্ধতিগুলো লুকিয়ে রাখে। এর পেছনে কি তাদের কোনো উদ্দেশ্য আছে? হয়তো তারা চায় না যে ক্ষমতাধর ব্যক্তিরা খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠুক, কারণ তাতে তাদের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। তার মানে ক্লায়েন্ট নিজের অজান্তেই একটা প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে দিয়েছে। সে শুধু নিজের ক্ষমতা বাড়াচ্ছে না, সে পুরো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করছে। আর এই ধরনের কাজ তো সবসময়ই বিপজ্জনক। ঠিক। আর এই বিপদের আঁচ আমরা প্রায় সাথে সাথেই পেতে শুরু করি। ক্লায়েন্ট যখন বেসমেন্টের চ্যানেস গেটের পাহারায়, তখন ক্যাপ্টেন ড্যান একটা জরুরি চিঠি নিয়ে আসেন। চিঠিটা ক্লায়েন্টের এক তথ্যদাতার কাছ থেকে, ডক্টর ড্যাক্সটার গুডেরিয়ান। হ্যাঁ, তিনি জরুরি ভিত্তিতে দেখা করতে চান। আর জরুরি তলব মানেই বিপদের গন্ধ। ক্যাপ্টেনও বিষয়টা বোঝেন, তাই তিনি একা ক্লায়েন্টকে যেতে দেন না। তিনি নিরাপত্তার জন্য সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুটিং ক্লাবে গিয়ে ক্লায়েন্ট জানতে পারে যে হুড ইউজিন নামে এক ব্যক্তি, যে সাইকোলজি অ্যালকেমিস্ট দলের সদস্য আর মানসিক হাসপাতালে পাগল হওয়ার অভিনয় করছিল। সে নাকি এখন সত্যিই পাগল হয়ে গেছে। এটা একটা বড় ধাক্কা, কারণ এই অতিপ্রাকৃত ক্ষমতার জগতে অভিনয় আর বাস্তবতার মাঝে রেখাটা খুবই পাতলা। সীমা ছাড়ালে যে কেউ হারিয়ে যেতে পারে। কিন্তু এই দুঃসংবাদের মধ্যেও একটা ভালো খবর ছিল। হ্যাঁ, ড্যাক্সটার হুড ইউজিনের কাছ থেকে টেলিপ্যাথিস্ট পোর্শনের ফর্মুলা জোগাড় করতে পেরেছে। যদিও সেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে, কিন্তু এটা একটা বড় সূত্র। ক্লায়েন্ট ফর্মুলাটা নিয়ে ক্যাপ্টেনের কাছে ফিরে আসে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং ক্লায়েন্টকে এই তদন্ত থেকে দূরে থাকতে বলেন। তবে সবচেয়ে বড় পুরস্কারটা আসে এরপর। ড্যান জানান যে এই নতুন ফর্মুলা জমা দেবার ফলে ক্লায়েন্টকে আর কোনো কৃতিত্ব অর্জন করতে হবে না। পরীক্ষার পর সে সরাসরি ক্লাউন পোষণ পেয়ে যাবে। এটা তো দারুণ খবর। একদিকে যেমন তার স্তর পরিবর্তনের রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, অন্যদিকে তাকে আর নতুন কোনো ঝুঁকিপূর্ণ মিশনেও যেতে হচ্ছে না। হ্যাঁ, এটা একটা মিশ্র অনুভূতি। তবে পেশাগত জীবনের এই টানাপোড়েনের পর কাহিনীটা একটা দারুণ মোড় নেয়। আমরা ক্লায়েন্টকে তার পারিবারিক জীবনে ফিরে যেতে দেখি। আর এখানেই তার দুই জগতের মধ্যেকার বৈপরীত্যটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। ঠিক তাই। একদিকে সে গোপন সংগঠন, পাগলামি আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, আর অন্যদিকে বাড়িতে ফিরে তাকে চিন্তা করতে হচ্ছে একজন গৃহকর্মী নিয়োগ করা নিয়ে।
তার বোন মেলিসা আর ভাই বেনসন মিলে গৃহকর্মী খোঁজার একটা লম্বা তালিকা তৈরি করেছে। আর সেই তালিকাটা বেশ মজার। স্বাস্থ্যবান, পরিশ্রমী, ভালো রাঁধুনি, শান্ত, সাধারণ পারিবারিক পটভূমি এবং সাধারণ চেহারা। মানে শর্তের কোনো শেষ নেই। এই সাধারণ পারিবারিক দৃশ্যটা ক্লাইনের গোপন জীবনের সাথে একটা দারুণ বৈপরীত তৈরি করে। সে শুধু একজন ক্ষমতাধর ব্যক্তি নয়, সে একজন সাধারণ ভাই যে তার পরিবারের ছোটখাটো বিষয় নিয়েও ভাবে। কিন্তু এই দুই জগতের সংঘর্ষটা ঘটে একটা অপ্রত্যাশিত এবং হাস্যকর ভুল বোঝাবুঝির মাধ্যমে। গৃহকর্মী সহায়তা সমিতিতে গিয়ে তারা যখন প্রার্থী খুঁজছে, তখন তাদের সাথে থাকা অতিথি এলিজাবেথ সেই ক্লাইনকে জিজ্ঞেস করে যে তার কোনো বিশেষ শর্ত আছে কিনা। আর ক্লাইন মজা করে তার ডিভিনেশন বা ভবিষ্যৎবাণীর করার ক্ষমতার দিকে ইশারা করে বলে যে সে সেরা প্রার্থীকে বেছে নেবে। এটা ছিল একটা নির্দোষ রসিকতা, তার গোপন জীবনের একটা ছোট ঝলক আর কি। কিন্তু তার বোন মেলিসা তাদের ফিসফিস করতে দেখে পুরো বিষয়টাকে সম্পূর্ণ ভুল বোঝে। একদম। বাড়ি ফেরার পর মেলিসার অদ্ভুত চাহনি ক্লাইনকে অস্বস্তিতে ফেলে দেয় এবং শেষে এসে বোমাটা ফাটায়। সে খুব গম্ভীরভাবে ক্লায়েন্টকে বলে, তুমি যদি এলিজাবেথের সাথে এনগেজমেন্ট করতে চাও, তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ওর পরিবার অনেক প্রভাবশালী। এই কথাটা শুনে তো ক্লাইনের মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। এনগেজমেন্ট কোত্থেকে এলো এসব? সে যেখানে জীবন মরণের ষড়যন্ত্র নিয়ে চিন্তিত, সেখানে তার পরিবার তার বিয়ের চিন্তায় ব্যস্ত। এই মুহূর্তটা একদিকে যেমন হাসির, অন্যদিকে তেমনই করুণ। করুণ, কারণ এটা দেখায় যে ক্লাইন্ট তার পরিবারের সাথে কতটা একা। সে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা তাদের সাথে শেয়ার করতে পারে না, ফলে এই ধরনের ভুল বোঝাবুঝির জন্ম হয়। গল্পের শুরুটা কিন্তু বেশ ঘরোয়া, তাই না? ক্লেন নামের এক যুবক আর তার ভাই বোন বেনসন আর মেলিসা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, এলিজাবেথ নামের একটি মেয়ের কথা হচ্ছে। ব্যাপারটা বেশ মজান। একদিকে এত রহস্য, গোয়েন্দা, গোপন সভা, আর তার মধ্যে নায়ককে তার ভাই বোন বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ে শহরের অন্য প্রান্তে এক সম্পূর্ণ ভিন্ন নাটক মঞ্চস্থ হচ্ছে। সেখানে কোনো পারিবারিক আলোচনা নেই, আছে শুধু অন্ধকার আর রহস্য। ঠিক তাই, আমরা চলে যাই ব্যাকল্যান্ডের হিলস্টোন বোরোর এক অন্ধকার বিষণ্ণ বাড়িতে। বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ আইজেনগার্ড স্ট্যান্টন একটা রকিং চেয়ারে বসে আছেন। তার হাতে পাইপ, কিন্তু ফায়ারপ্লেসে আগুন নেই। পুরো পরিবেশটাই যেন বলছে এখানে কোনো একটা বড় রহস্যের জট খোলা হচ্ছে। আর তার কাছে দুজন ক্লায়েন্ট এসেছেন, ফসওয়াল এবং জিওডেরাচা। তারা কিছু কাগজ নিয়ে এসেছেন আইজেনগার্ডের কাছে। তাদের লক্ষ্যবস্তু, যাকে তারা নাম ধরে ডাকছে না, তার অভ্যেস আর সে কোথায় থাকতে পারে সেটা জানতে চায়। আর এই আইজেনগার্ড স্ট্যান্টন লোকটা তো সাধারণ কেউ নন। তিনি মাত্র 10 মিনিট সময় নিলেন কাগজগুলো দেখতে। এবং 10 মিনিট পরেই তিনি যে বিশ্লেষণ দিলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি শুরুই করলেন এই বলে যে লোকটার বাতাসের ওপর একটা অদ্ভুত টান বা নেশা আছে। বাতাসের ওপর নেশা? হ্যাঁ, তাই ব্যাকল্যান্ডের মতো দূষিত বাতাসে সে থাকতে পারবে না। তাকে এমন জায়গায় থাকতে হবে যেখানে বাতাস তুলনামূলকভাবে পরিষ্কার। এটা তার প্রথম ক্লু। কিন্তু এরপর যা বললেন সেটা তো আরও সাংঘাতিক। তিনি বলছেন লোকটা একজন মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার। ঠিক তাই। তাকে নাকি প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে খুন করতে হয়। আইজেনগার্ডের বিশ্লেষণটা অসাধারণ, মানতেই হবে। কিন্তু শুধু কিছু কাগজ দেখে একজন সিরিয়াল কিলারের থাকার জায়গা প্রায় নির্দিষ্ট করে ফেলাটা কি একটু বেশি সিনেম্যাটিক লাগছে না? লাগতেই পারে, কিন্তু ভাবুন, সে কিন্তু কোনো ম্যাজিক ব্যবহার করছে না। সে শুদ্ধ লজিক ব্যবহার করছে। সে একটার পর একটা সম্ভাবনা বাদ দিচ্ছে। যেমন সে বলছে ব্যাকল্যান্ডের মতো বড় শহরে তার জন্য সবচেয়ে সহজ শিকার হলো ভবঘুরেরা। আচ্ছা। কিন্তু সে নিজের থাকার জায়গার খুব কাছে খুন করবে না, কারণ তাতে ধরা পড়ার ভয় থাকে। আবার খুব দূরেও যাবে না, কারণ তাহলে তার খুনের তীব্র ইচ্ছাটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। একদম। তার মানে সে তার থাকার জায়গা থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে শিকার খুঁজবে। বাহ, দারুণ যুক্তি। এখানেই শেষ নয়। আইজেনগার্ড আরও যোগ করেন যে লোকটা একজন অভিজ্ঞ নাবিক, আর জলে তার গতি অসাধারণ। ও, তার মানে বিপদে পড়লে পালানোর জন্য সে জলপথই ব্যবহার করবে। ঠিক। তাই তার থাকার জায়গাটা অবশ্যই জলের কাছাকাছি হতে হবে। এবার সব সূত্র এক জায়গায় করুন। পরিষ্কার বাতাস, ভবঘুরেদের আস্থানা থেকে নির্দিষ্ট দূরত্ব এবং নদীর কাছাকাছি। সব মিলিয়ে তিনি সিদ্ধান্তে পৌঁছালেন যে লোকটা ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার কাছে টাস্ক নদীর দুই পাশের কোনো একটা জায়গায়,
ওয়েস্ট বোরো বা চারউড বোরোতে লুকিয়ে আছে। অবিশ্বাস্য, তিনি প্রায় ম্যাপে জায়গাটা দেখিয়ে দেওয়ার মতো অবস্থা করেছেন। আর ক্লায়েন্টরা চলে যাওয়ার পর আইজেনগার্ড তার পকেট থেকে একটা অদ্ভুত ব্রোঞ্জের জিনিস বের করেন, একটা খোলা বইয়ের মতো যার মাঝে একটা চোখ আঁকা, আর বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করেন, কিলাঙ্গুস কি ব্যাকল্যান্ডে ঢুকে পড়েছে? তার মানে তিনি শুরু থেকেই সন্দেহ করছিলেন যে এই রহস্যময় লক্ষ্যবস্তু আর কুখ্যাত জলদস্যু কিলাঙ্গুস একই ব্যক্তি। আর দেখা যাচ্ছে আইজেনগার্ডের সন্দেহ একদম ঠিক। কিলাঙ্গুস সত্যি ব্যাকল্যান্ডে আছে। কিন্তু শহরের অন্য প্রান্তে আরেকজনও তার খোঁজ করছে, আর তার পদ্ধতি আইজেনগার্ডের মতো এত সূক্ষ্ম নয়, বরং ঠিক তার উল্টো। আমরা চলে যাই প্রিন্স হারবারের এক বেসমেন্টে। সেখানে দ্য হ্যাংড ম্যান অ্যালজারকে দেখতে পাই আমরা। দৃশ্যটা বেশ ভয়ঙ্কর। সে একজন নাবিককে জেরা করছে। নাবিকটার মাথা জলের একটা পাতলা আবরণে ঢাকা, যার কারণে সে শ্বাস নিতে পারছে না। 1 মিনিট, অ্যালজারের এই জেরার দৃশ্যটা, এটা তো রীতিমতো ভয়ঙ্কর। জলের একটা পাতলা স্তর দিয়ে শ্বাস বন্ধ করে দেওয়া। গল্পের টোনটা হঠাৎ করে কতটা পাল্টে গেল ক্লেনের পারিবারিক জীবনের হালকা মেজাজ থেকে সোজা এই নির্মম অত্যাচারে। এবং এটারই আমাদের মনে করিয়ে দেয় যে দ্য হ্যাংড ম্যান শুধু একটা নাম নয়, এই জগতের বিপদগুলো বাস্তব এবং নির্মম। সে চার্চ অফ দ্য গড অফ কমব্যাটের একজন সদস্য, যারা তাদের লক্ষ্য হাসিলের জন্য কোনো রকম দয়ামায়া দেখায় না। তার মানে ক্লেইনের ট্যারট ক্লাবটা কোনো খেলার জায়গা নয়, এর সদস্যরা বাস্তব পৃথিবীতে খুব বিপজ্জনক কাজ করে। ঠিক। আর নির্যাতনের মুখে নাবিকটা তো শেষ পর্যন্ত সব স্বীকার করে নেয়। হ্যাঁ, সে জানায় যে কিলাঙ্গোস ব্যাকল্যান্ডে একটা বিশেষ কাজ শেষ করতে এসেছে, এমন কিছু যা তার দীর্ঘদিনের স্বপ্ন। ব্যাপারটা কি? সে এমন একটা শক্তিশালী বস্তু পেতে চলেছে যা তাকে 4 পাইরেট কিংস থেকে 5 পাইরেট কিংসের একজন করে তুলবে। 5 পাইরেট কিংস? এর মানে হল তার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। সে আর সাধারণ জলদস্যু থাকবে না, হয়ে উঠবে একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার, যা তাকে প্রায় কিংবদন্তি সত্তার পর্যায়ে নিয়ে যাবে। তার মানে ব্যাকল্যান্ডের উপর শুধু একজন সিরিয়াল কিলারের বিপদ নেই, বিপদটা তার চেয়েও অনেক বড়। অনেক বড়। আচ্ছা, তাহলে একদিকে ডিটেকটিভ আইজেনগার্ড তার যুক্তির জাল বুনছে, অন্যদিকে অ্যালজার নির্মমভাবে তথ্য আদায় করছে। আর এই সব কিছুর মাঝখানে আমাদের নায়ক ক্লেইন কি করছে? সে কিভাবে এই সমীকরণে ফিট হচ্ছে? গল্প আবার ক্লেইনের কাছে ফিরে আসে। সে তার নিজস্ব তদন্ত আর পড়াশোনা নিয়ে ব্যস্ত। এরপর বিকেলে সে তার ঘরে আধ্যাত্মিকতার এক অদৃশ্য প্রাচীর তৈরি করে এবং সেই ধূসর কুয়াশার উপরে রহস্যময় জগতে প্রবেশ করে। ট্যারট ক্লাবের সভায়। হ্যাঁ। এখানেই তো গল্পের সব সুতো এক জায়গায় এসে মেলে। বিশাল ব্রোঞ্জের টেবিলের এক প্রান্তে বসে আছে ক্লিন দ্য ফুল হিসেবে। তার সাথে যোগ দেয় দ্য সান ডেরেক, জাস্টিস অড্রে, আর সেই দ্য হ্যাংড ম্যান অ্যালজার, যাকে আমরা একটু আগে একজনকে জেরা করতে দেখলাম। সভায় প্রথমে কিছু সাধারণ আদান প্রদান হয়। দ্য সান তার কথা মতো টেলিপ্যাথিস্ট পোশনের ফর্মুলাটা জাস্টিস অড্রেকে দেয়। কিন্তু ফর্মুলার কিছু উপাদানের নাম এতটাই প্রাচীন ছিল যে অড্রে সেগুলো চিনতে পারছিল না। ঠিক। আর ঠিক তখনই দ্য ফুল তার ক্ষমতা দেখায়। সে আঙ্গুলের ইশারায় সেই প্রাচীন নামগুলোর পাশে কি বলে আধুনিক নামগুলো লিখে দেয়। যেমন ফ্যান্টম নেথোড্রেকের পিটুইটারি গ্ল্যান্ড হয়ে যায় রেইনবো স্যালাম্যান্ডার। এটা একটা দারুণ চাল। হ্যাঁ, সে অড্রেকে সাহায্যও করল, আবার নিজের রহস্যময় ক্ষমতাও বুঝিয়ে দিল। আর বিনিময় হিসেবে অড্রেস সম্রাট রোজেলের ডায়েরির একটা পাতা আর ৩০০ পাউন্ড দিতে রাজি হয়। টাকা পাঠানোর জন্য ক্লেইন যে বেনামি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেয়, তার পাসওয়ার্ডটা আরও মজার। ও হ্যাঁ, পাসওয়ার্ডটা হলো দ্য ফুলের উদ্দেশ্যে লেখা একটা লম্বা প্রার্থনা। এটা শুধু একটা পাসওয়ার্ড নয়, একটা নিরাপত্তা ব্যবস্থাও। কেউ যদি ভুল করেও এই পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করে, ক্লেইন আধ্যাত্মিকভাবে সেটা টের পেয়ে যাবে। দারুণ বুদ্ধি। আচ্ছা, এরপর অ্যাক্টিং মেথড নিয়ে একটা কথা ওঠে। অড্রে আর অ্যালজার এত অবাক হয়ে গিয়েছিল যখন দ্য সান বলল যে তার শহর সিটি অফ সিলভারে এটা সাধারণ জ্ঞানের মতো শেখানো হয়। ঠিক তাই। তাদের কাছে যা একটা অত্যন্ত গোপন আর অ্যাডভান্সড জ্ঞান, তা ডেরিকের কাছে সাধারণ বিষয়। এটা দ্য সান আর তার শহরের রহস্যকে আরও বাড়িয়ে দেয়।
কিন্তু সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল রোজেলের ডায়েরির পাতাটা। হ্যাঁ, ডায়েরিটা। ক্লেন যখন ওটা পড়তে শুরু করে তখন যা যা তথ্য বেরিয়ে আসে সেগুলো তো পুরো গল্পের প্রেক্ষাপটটাই বদলে দেয়। প্রথমত, হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের ক্ষমতা নাকি দেবতাদের মতো, তাই তাদের ডেমি গড বলা হয়। ডেমিগড? দ্বিতীয়ত, চার্চগুলো নাকি হাই সিকোয়েন্স পোশনের ফর্মুলা গোপন রাখে, শুধু তৈরি করা পোশন দেয়, যা খুবই অদ্ভুত। রোজের লিখছে সে যে শিল্প বিপ্লব শুরু করেছে, বাষ্প আর যন্ত্রের যুগ এনেছে, সেটা নাকি দুষ্ট ঈশ্বরের পৃথিবীতে আগমনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করছে। আর ঠিক যখন আমরা এই পৃথিবী কাঁপানো বিপদের কথা শুনছি, তখনই আলজার সভায় কিলাঙ্গোসের খবরটা নিয়ে আসে, যেন মহাজাগতিক আর জাগতিক বিপদ দুটো এক বিন্দুতে এসে মিলে গেল। একেবারে ঠিক। অ্যালজার জানায় যে কিলাঙ্গোস ব্যাকল্যান্ডে এমন একটা বস্তু খুঁজছে যা তাকে স্বাভাবিক নিয়ম ভেঙে খুব দ্রুত একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার বানিয়ে দেবে। আর তখনই অড্রে অর্থাৎ জাস্টিস বলে ওঠে যে সে আর তার বন্ধুরা একজন ডিটেকটিভের সাহায্যে কিলাঙ্গোসের সম্ভাব্য এলাকা খুঁজে বের করেছে। একদিকে আইজেনগার্ডের নিখুঁত যৌক্তিক বিশ্লেষণ, যা কিলাঙ্গোসের সম্ভাব্য থাকার জায়গাটা চিহ্নিত করেছে, অন্যদিকে অ্যালজারের কাছে আছে ভেতরের খবর, কিলাঙ্গোসের ব্যক্তিগত অভ্যাস। হ্যাঁ, অ্যালজার জানায় যে কিলাঙ্গোস কাঁচা মাছ আর কড়া মদ পছন্দ করে, তরোয়ালের মতো ঠান্ডা অস্ত্র ব্যবহার করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাকে কিছুদিন পরপর সাঁতার বা ডাইভিং করতেই হয়। এই দুটো তথ্য, আইজেনগার্ডের দেওয়া এলাকা আর অ্যালজারের দেওয়া অভ্যাস, এক করলে তো কিলাঙ্গোসকে খুঁজে বের করাটা সময়ের ব্যাপার মাত্র। এই সবকিছুর কেন্দ্রে থেকেও অসহায়। সে নিজে গিয়ে লড়াই করতে পারবে না। না, সে তথ্য দিতে পারে, সদস্যদের মধ্যে সংযোগ ঘটাতে পারে, কিন্তু সে নিজে সরাসরি হস্তক্ষেপ করতে অক্ষম। তার ক্ষমতা আছে, কিন্তু সে ক্ষমতা ব্যবহারে সীমাবদ্ধতাও আছে। সে এই মুহূর্তে একজন দাবার চালক, গুটি নয়। সভা শেষ হয়, আর ক্লেইন তার নিজের ঘরে ফিরে আসে। তার মাথায় এখন অনেক চিন্তা। একদিকে কিলাঙ্গোসের মতো উদন্ত বিপদ, অন্যদিকে রোজেলের ডায়েরির সেই মহাজাগতিক সতর্কবার্তা। তার সামনে এখন দুটো প্রধান লক্ষ্য: নিজেকে আরও শক্তিশালী করা, অর্থাৎ সিকোয়েন্স আটে উন্নীত হওয়া, আর ফ্লেয়ারিং সান চার্ম তৈরি করা। গল্পটা শুরু হচ্ছে একটা সাধারণ মঙ্গলবার সকালে। ক্লেন তার সহকর্মীদের সাথে ব্রেক রুমে বসে তাস খেলছিল। হ্যাঁ, লিওনার্ড, ক্যানলি, রয়্যাল সবাই ছিল। কিন্তু মজার ব্যাপার হল, ওর মন কিন্তু খেলায় একদমই ছিল না। 1 ঘন্টায় 5 সলি হেরে গেল। আর তার কোনো আফসোসও নেই, কারণ তার মাথায় তখন অন্য একটা প্ল্যান ঘুরছে। সে ভাবছে কিভাবে সিল করা আর্টিফ্যাক্ট 30782 বাইরে নিয়ে আসা যায়। সে একটা সুযোগের অপেক্ষায় ছিল। আর সেই সুযোগটা প্রায় সাথে সাথেই চলে এলো। ক্যাপ্টেন ডান স্মিথ, তাই না? উনি একটা নতুন মিশন নিয়ে ঘরে ঢুকলেন। একদম। জানালেন যে মোর্সটাউনে কিছু অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটছে। কিরকম ঘটনা? ওই যে কবরস্থানের পাশ দিয়ে গেলে কান্নার শব্দ শোনা যাচ্ছে, আবছা মূর্তি দেখা যাচ্ছে, এক বিধবা নাকি তার মৃত স্বামীকে দেখেছেন। ওহ। আর একজন বৃদ্ধ, যিনি একা থাকেন, তিনি তার বাড়িতে ভারী পায়ের শব্দ শুনতে পান। মিশনটা দেওয়া হলো লিওনার্ডকে। আর মোর্সটাউনের কথা শুনেই ক্লিনের কান খাড়া হয়ে গেল। ঠিক এই নিরীহ ঘটনাগুলোর বর্ণনা শুনেই ক্লেইন বুঝতে পারল যে এটা তার ব্যক্তিগত একটা রহস্য, মিস্টার অ্যাজিকের সাথে সম্পর্কিত হতে পারে। আর তখনই সে তার চালটা চালল। সে ক্যাপ্টেনকে কি বলল? সে বলল, এই ঘটনাগুলোর মধ্যে কোনো গোপন যোগসূত্র থাকতে পারে। ভবিষ্যৎবাণী এখানে খুব জরুরি সূত্র দিতে পারে। আমার মনে হয় আমি লিওনার্ডকে সাহায্য করতে পারি। বাহ, দারুণ চাল। কিন্তু শুধু ভবিষ্যৎবাণীর কথা বললে তো ক্যাপ্টেন রাজি নাও হতে পারতেন। ঠিক, তাই সে সাথে সাথে আর একটা কার্ড খেলল। সে যোগ করল, কিছু জিনিসকে হয়তো রিচুয়ালের মাধ্যমে শুদ্ধ করার প্রয়োজন হতে পারে। আর এই যুক্তিটা ক্যাপ্টেনের বেশ মনে ধরল। হ্যাঁ, তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু ক্লেইন তো এখানেই থামেনি। তার আসল পরিকল্পনা তো তখনও বাকি। ঠিক, সে এরপর নিরাপত্তার বিষয়টাকে সামনে আনল। এক্স্যাক্টলি। বলল যে যদি এর পেছনে কোনো শক্তিশালী প্রেতাত্মা থাকে, তাহলে মাত্র 2 জন সদস্যের যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই সে প্রস্তাব দিল দলের আরেকজন সদস্যকে সাথে নেওয়ার। আর এখানেই তার পরিকল্পনার আসল চাবিকাঠি। নিয়ম অনুযায়ী
তিনজন বা তার বেশি নাইনহক মিশনে গেলে একটা লেভেল 3 সিল করা আর্টিফ্যাক্টের জন্য আবেদন করা যায়। আর তার দরকার ছিল আর্টিফ্যাক্ট 30782। হ্যাঁ, এই কাজের জন্য ওটাই ছিল সবচেয়ে উপযুক্ত। মানে সে পুরো মিশনটাকেই সাজিয়ে নিল নিজের ব্যক্তিগত কাজের জন্য। ঠিক তাই। আর এভাবেই ক্যানলি তাদের সাথে যোগ দিল এবং ক্লেনের পরিকল্পনার প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপটা সফল হল। তো আর্টিফ্যাক্ট হাতে পাওয়ার পর তারা মোর্সটাউনের দিকে রওনা দিল। যাত্রাপথে লিওনার্ড আর ক্লেনের মধ্যে একটা বেশ মজার কথোপকথন হয়। হ্যাঁ, লিওনার্ড ক্লেনকে বলছে তার অবাস্তব স্বপ্ন ছেড়ে দিতে। সে কি বোঝাতে চাইছিল? লিওনার্ডের ধারণা ক্লেন হয়তো তাকে পছন্দ করে বা তার গোপন রহস্য জানার জন্য তার পিছু নিয়েছে। এটা তো একটা ক্লাসিক মিসআন্ডারস্ট্যান্ডিং। একদম। ও ভাবছে ওই গল্পের মূল চরিত্র, কিন্তু আসলে ক্লেইন তাকে ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছে, যার সম্পর্কে লিওনার্ডের কোনো ধারণাই নেই। আশ্চর্যকর। যাই হোক, ওরা মোর্সটাউনে পৌঁছালো, আর সেখানে গিয়ে তো আরেক কাণ্ড। হ্যাঁ, শহরের লোকজনকে শান্ত করতে লিওনার্ড যা শুরু করল সে রীতিমতো জাদুকরের মতো। তার পকেট থেকে হোলি ওয়াটার, রূপোর ছোড়া, ডার্ক সেক্রেড এমব্লেম আর রসুন। হ্যাঁ, রসুন। ক্লেন তো রসুন দেখে অবাক, ভাবছিল আত্মাদেরকে রসুনের গন্ধে মেরে ফেলবে নাকি। কিন্তু শহরের সাধারণ মানুষ এই পারফরম্যান্স দেখেই আশ্বস্ত হল। এখানেই আসল মজাটা। লিওনার্ড পরে ক্লেনকে ফিসফিস করে বলে ওরা এসব জিনিসেই বিশ্বাস করে। তার মানে একদিকে আছে বিশ্বাস আর কুসংস্কার, আর অন্যদিকে আছে আর্টিফ্যাক্ট 30782 এর মতো ভয়ঙ্কর শক্তিশালী বাস্তবতা, যা নীরবে আসল কাজটা করে যাচ্ছে। রসুন তো ছিল শুধু একটা লোক দেখানো নাটক। ঠিক। এরপর তারা তদন্ত শুরু করে। প্রথমে যায় নোয়া নামের সেই বৃদ্ধের বাড়িতে, যিনি পায়ের শব্দ শুনতে পান। ঘরে ঢোকার সাথে সাথেই ক্লেইন আর লিওনার্ড দুজনেই একটা ঠান্ডা, অশুদ্ধ উপস্থিতি টের পায়, তবে সেটা খুব দুর্বল। আর আর্টিফ্যাক্ট 30782 এর প্রভাবে সেই অশুভ শক্তিটা তো দ্রুতই মিলিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাদের আসলে কিছুই করার দরকার ছিল না, কিন্তু শহরের লোকদের সামনে তো কিছু একটা করে দেখাতে হবে। তাই লিওনার্ডের ইশারায় ক্লেন একটা শুদ্ধিকরণ রিচুয়ালের অভিনয় শুরু করে। অনিচ্ছা সত্ত্বেও সে ডার্ক স্যাক্রেড এমব্লেম ধরে, ঘরের কোনায় রসুন ছুঁড়ে মারে, হোলি ওয়াটার ছিটিয়ে মন্ত্র পড়ার ভান করে। আর মানুষজন তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেল। তারা ভাবছিল এই উষ্ণ পবিত্র অনুভূতিটা বুঝি হোলি ওয়াটারের কারণে হচ্ছে। অথচ আসল কাজটা করছিল তাদের সাথে থাকা আর্টিফ্যাক্টটা। যা সত্যি তা অদৃশ্য, আর যা মিথ্যে তাই সবার চোখে পড়ছে। এই লোক দেখানো পর্ব শেষ হবার পর ক্লেন আসল কাজটা করে, তাই না? হ্যাঁ, সে ভবিষ্যদ্বাণী করে ঘটনার মূল কারণ খোঁজার চেষ্টা করে। আর তখনই সে খুব অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। একটা কালো সমাধিস্তম্ভ, যা দেখতে একটা পিরামিডের মতো, কিন্তু উল্টানো, এবং প্রায় পুরোটাই মাটির নিচে। একটা উল্টানো পিরামিড। এই জগতে এর মানে কি? এর মানে বিশাল। লিওনার্ড দেখেই চিনতে পারে। সে বলে এটা সাউদার্ন কন্টিনেন্টের একটা ইনভার্টেড পিরামিড, যা মৃত্যুর প্রতীক। মৃত্যুর প্রতীক? হ্যাঁ, আর এই ধরনের সমাধি শুধুমাত্র ডেথ বা মৃত্যুর বংশধররাই নিজেদের জন্য তৈরি করতে পারে। তার মানে এই ভুতুড়ে ঘটনার পেছনে কোনো সাধারণ আত্মা নয়, বরং ডেথের মতো কোনো আদি শক্তির সাথে সম্পর্কিত কেউ আছে। ঠিক। আর এই সূত্রটা পাওয়ার সাথে সাথেই তার মাথায় মিস্টার অ্যাজিকের কথা আসে। এই উল্টানো পিরামিড তাকে একটা বড় ক্লু দিয়ে দিল। বাহ! একটা সাধারণ ভূতের তদন্ত করতে এসে এত বড় একটা রহস্যের জট খুলে গেল। কিন্তু ক্লেনের আসল মিশন তো এখনো বাকি। হ্যাঁ, তাকে একা হতে হবে আর্টিফ্যাক্টের সাথে। আর এখানে সে তার বুদ্ধির আর একটা চরম নিদর্শন দেখায়। কিভাবে? কাজ শেষে তারা গির্জায় ফিরে আসে। লিওনার্ড নিরাপত্তার কথা ভেবে প্রস্তাব দেয় দুজন মিলে আর্টিফ্যাক্ট পাহারা দেবে আর একজন বিশ্রাম নেবে। এটা হলে তো ক্লেনের পরিকল্পনা পুরোপুরি ভেসে যেত। তাই সে এমন একটা অস্ত্র ব্যবহার করল যা লিওনার্ড বা ক্যানলির কাছে দুর্বোধ্য গণিত। মানে সে কি অঙ্ক দিয়ে ভয় দেখালো? ঠিক তাই। বাহ! সে খুব গম্ভীর মুখে বলতে শুরু করল যে ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের সবচেয়ে কার্যকর রোটেশন বের করতে হবে। কে প্রথমে বিশ্রাম নেবে, কার কতক্ষণ লাগবে, এর জন্য একটা অ্যালগরিদম তৈরি করতে হবে। দারুণ বুদ্ধি। এই অ্যালগরিদম, রোটেশন,
এই সব জটিল কথা শুনেই লিওনার্ড আর ক্যানলির মাথা ঘুরে গেল। ওরা নিশ্চয়ই এই ঝামেলার মধ্যে যেতে চায়নি। একদমই না। লিওনার্ড তড়িঘড়ি করে বলল, থাক থাক, একজন করেই দেখাশোনা করা যাক। যে দেখবে সে গির্জার ভেতরে থাকবে আর বাকি দুজন বাইরে পাহারা দেবে। আর এভাবেই ক্লেন তার কাঙ্ক্ষিত সুযোগটা পেয়ে গেল। অবশেষে সে একা গির্জার ভেতরে, সাথে আর্টিফ্যাক্ট 30782। এবার তার আসল মিশন শুরু হলো। সে কি করল? প্রথমে সে প্রায় ২০ মিনিট অপেক্ষা করল, নিশ্চিত হওয়ার জন্য যে লিওনার্ড বা ক্যানলি হঠাৎ ফিরে আসবে না। তারপর সে বেদির এক কোণায় গিয়ে রিচুয়ালের প্রস্তুতি শুরু করল। সে ফ্লেয়ারিং সানচার্ম তৈরি করতে চেয়েছিল, তাই তো? রিচুয়ালটা ছিল খুবই তীব্র এবং বিপজ্জনক। সে প্রাচীন হার্মেস ভাষায় মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে আর্টিফ্যাক্টটা, মানে সেই সোনার ব্যাজটা, তীব্র আলো ছড়াতে শুরু করে। মনে হচ্ছিল যেন আসল সূর্যটাই গির্জার ভেতরে নেমে এসছে। ঠিক তাই। ক্লেনের শরীর গরমে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই তাকে দুটো সোনার পাতের উপর প্রতীক, মন্ত্র আর জাদুকরী বৈশিষ্ট্য খোদাই করতে হয়েছে। ভাবা যায়। গির্জার বাইরে থাকা লিওনার্ড আর ক্যানলিও হঠাৎ করে সূর্যের আলোর তীব্র হতে দেখে অবাক হয়েছিল। কয়েক মিনিট পর আলোটা যখন শান্ত হল, তখন ভেতরে ক্লেনের কাজ শেষ। দুটো ফ্লেয়ারিং সানচার্ম তৈরি হলো, তার মিশন সফল। সফল, কিন্তু সে প্রচণ্ড ক্লান্ত। রিচুয়াল শেষ করে সে নিজের আসনে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরে লিওনার্ড এসে তাকে জাগায়। এরপর তারা টিনজেনের দিকে ফিরে যায়, যেন কিছুই হয়নি। বাড়ি ফিরে আমরা ক্লেইনের জীবনের আরেকটা দিক দেখতে পাই। তার বাড়িতে একজন নতুন কাজের লোক এসেছে, বেলা। তার ভাই বোনের সাথে সাধারণ কথাবার্তা হচ্ছে। এটা একটা বেশ বড় কন্ট্রাস্ট। একদিকে সে মহাজাগতিক শক্তি নিয়ে খেলা করছে, আর অন্যদিকে বাড়ি ফিরে সে তার বেতন, পরিবারের খরচ, এসব সাধারণ বিষয় নিয়ে ভাবছে। এই দুটো দিক মিলিয়েই ক্লেইনের চরিত্রটা এত আকর্ষণীয়। একদম। কিন্তু গল্পটা এখানে শেষ হয় না। পরের দিন অফিসে গিয়ে সে একটা ধাক্কা খায়। হ্যাঁ, সে অফিসে গিয়ে শুনে যে তার বয়স্ক সহকর্মী ওল্ড নীল অসুস্থ। ক্লেইন তাকে দেখতে যাওয়ার ব্যাপারে রাজি হয় এবং তার একাকিত্ব নিয়ে দুঃখ প্রকাশ করে। সে বলে, বেচারা ওল্ড নীল, তার স্ত্রী তো আগেই মারা গেছেন, ছেলেও অন্য শহরে থাকে। আর তার এই নিরীহ কথার উত্তরে রিসেপশনিস্ট রোজান এমন একটা প্রশ্ন করে যা ক্লেইনের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। কি প্রশ্ন? রোজান চোখ বড় বড় করে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওল্ড নীল কবে বিয়ে করলেন? ক্লাইন নামের একজন নাইট হক, সে তার সহকর্মী রোজানের সাথে কথা বলছে। ও সবেমাত্র তাদের আরেক সহকর্মী ওল্ড নীলের বাসা থেকে ঘুরে এসেছে। রোজান যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করছে নীলের খবর, ক্লায়েন্ট খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল। কি বলল? বলল যে সে ওল্ড নীলের বসার ঘরে একটা পিয়ানো দেখেছে, আর নীল নাকি ওকে বলেছে যে তার প্রয়াত স্ত্রীর সঙ্গীত ভালোবাসতেন। আপাত দৃষ্টিতে তো এটা খুবই সাধারণ একটা তথ্য। কিন্তু রোজান এই কথাটা শুনে একেবারে চমকে উঠল, তাই না? একদম। সে বলল, প্রয়াত স্ত্রী, পিয়ানো? মানে ও জোর দিয়ে বলল যে বছরের শুরুতে যখন সে নীলের বাসায় গিয়েছিল, তখন তো ওখানে কোনো পিয়ানোই ছিল না। আর নীল তো ওকে নিজের মুখেই বলেছিল যে সে এখনও অবিবাহিত। ও, হ্যাঁ, কারণ সে তার মনের মতো কাউকে খুঁজে পায়নি। আর এখানেই প্রথম বিপদ সংকেতটা বেজে উঠল। ঠিক। এই ব্যাপারটা ক্লেইনকে এতটাই ভাবিয়ে তুলল যে সে আর সাধারণ যুক্তির ওপর ভরসা করতে পারল না। সে সাথে সাথে তার সিআর ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নিল। পকেট থেকে একটা আধপেনি বের করে ডিভিনেশন বা ভবিষ্যৎবাণী করল। আর প্রশ্নটা ছিল খুব সহজ, তাই না? ওল্ড নীলের বর্তমান পরিস্থিতিতে কিছু একটা গড়বড় আছে। আর ফলাফল? ফলাফল আসলো ইতিবাচক। এর মানে হলো ক্লেইনের আধ্যাত্মিক অনুমান সত্যি, ওল্ড নীলের সাথে সত্যিই খুব খারাপ কিছু ঘটছে। আর এই নিশ্চিতীকরণটা পাওয়ার পরেই ওর আরেকটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, যখন সে প্রথম বিয়ন্ডার হয়েছিল, তখন সে একবার ওল্ড নীলের পেছনে একজোড়া স্বচ্ছ ভ্রুবিহীন শীতল চোখ দেখেছিল। ওহ, সেই চোখগুলো! হ্যাঁ, নীল তখন বিষয়টাকে হালকাভাবে উড়িয়ে দিয়ে বলেছিল এটা নাকি রিচুয়ালিস্টিক ম্যাজিকের একটা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু এখন তো দুটো ঘটনা একসাথে মিলে গেল। একদম। আর পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল ক্লেইনের কাছে। সে বুঝতে পারল যে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। সে সোজা ছুটে গেল তাদের ক্যাপ্টেন ডান স্মিথের অফিসে। হুম। ক্যাপ্টেনকে সবকিছু খুলে বলল, রোজানের কথা, নিজের ভবিষ্যৎবাণী আর অতীতে দেখা সেই অদ্ভুত চোখগুলোর কথা। আর ডান স্মিথ তো একজন অভিজ্ঞ নাইট হক। সে এসব ঘটনাকে হালকাভাবে নেয়ার মানুষ নয়। ঠিক।
সবটা শুনে সে সাথে সাথে উঠে দাঁড়াল এবং তার কালো উইন্ড ব্রেকারটা পরে নিল। সে বুঝতে পারল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তাদের হস্তক্ষেপ করতে হবে। তাদের উদ্দেশ্য তো নীলকে আক্রমণ করা ছিল না, তাই না? না না, উদ্দেশ্য ছিল ওকে নিয়ন্ত্রণে এনে স্থিতিশীল করা। কারণ বিয়ন্ডারদের মানসিক ভারসাম্য হারানোটা মানে পারমাণবিক বোমা ফাটার চেয়ে কম বিপজ্জনক নয়। আচ্ছা, নিয়ন্ত্রণ এই শব্দটা শোনার সাথেই ক্লেইনের মাথায় একটা আইডিয়া খেলে গেল। সে ক্যাপ্টেনকে একটা সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করার পরামর্শ দিল। আর্টিফ্যাক্ট নম্বর 30611। আর এই আর্টিফ্যাক্টগুলো তো মারাত্মক বিপজ্জনক জিনিস। হ্যাঁ, মারাত্মক বিপজ্জনক, কিন্তু কখনো কখনো অপরিহার্য। এই আর্টিফ্যাক্টের নাম ছিল পিসফুল হেয়ার স্ট্র্যান্ডস। দেখতে কেমন? দেখতে এককুচা কালো চুলের মতো, কিন্তু এর ক্ষমতাটা ভয়ঙ্কর। কি রকম? কোনো জীবিত প্রাণী এর সংস্পর্শে এলে তার সব ধরনের আবেগ, ইচ্ছা, অনুভূতি, ক্ষুধা, রাগ, দুঃখ, আনন্দ, লোভ, এমনকি বাঁচার ইচ্ছাও সবকিছু পুরোপুরি মুছে যায়। বলেন কি? মানে নিজেকে সরানোর ইচ্ছাও হারিয়ে ফেলে। ঠিক তাই, একটা জীবন্ত জড় পদার্থে পরিণত হয়। তার মানে নীল যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই জিনিসটা তাকে শান্ত করার শেষ উপায়। একদম। ক্যাপ্টেন ডানো ঝুঁকিটা বুঝতে পারল এবং এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সে রয়্যাল নামের আরেকজন নাইট হককে তাদের সাথে নিল আর নিজে চ্যানেস গেট থেকে আর্টিফ্যাক্টটা নিয়ে আসলো। এরপর 4 জন, ডান, ক্লেন, রয়্যাল আর আরেকজন নাইটহক, একটা গাড়িতে করে ওল্ড নীলের বাড়ির দিকে রওনা দিল। গাড়ির ভেতরের পরিবেশটা ছিল একদম থমথমে। সবাই বুঝতে পারছিল যে তারা এমন একজনের মুখোমুখি হতে যাচ্ছে যে একসময় তাদের বন্ধু এবং সহকর্মী ছিল। এই থমথমে পরিবেশের মধ্যেই ড্যান একটা পুরনো গল্প বলল, যা নীলের এই অবস্থার পেছনের কারণটা কিছুটা হলেও স্পষ্ট করে। সেলেস্টির গল্পটা হ্যাঁ, ড্যান জানালো যে তরুণ বয়সে ওল্ড নীলের সেলেস্টি নামের একজন বাগদত্তা ছিল। সে এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। আর নীল তাকে বাঁচানোর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। হ্যাঁ, সে বিয়ন্ডারদের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছিল, সাধারণ মানুষের উপর রিচুয়ালিস্টিক ম্যাজিক ব্যবহার করেছিল। কিন্তু সে ব্যর্থ হয়, সেলেস্টি মারা যায়। এই ঘটনাটা তো নীলকে ভেতর থেকে ভেঙে দেওয়ার কথা। দিয়েছিল। সবাই ভেবেছিল সে হয়তো মানসিক ভারসাম্য হারাবে, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নিয়েছিল, অন্তত বাইরে থেকে তাই মনে হয়েছিল। তার মানে এই ট্র্যাজেডির ক্ষতটা তার ভেতরে এতদিন ধরে জমা ছিল। আর এখন হয়তো সেটাই কোনোভাবে বেরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা ওল্ড নীলের বাংলোর সামনে পৌঁছল। বাড়ির কাছে গিয়ে ক্লেন কলিং বেলের দড়ি ধরে টানল, একবার, দুইবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। সবাই যখন চুপচাপ অপেক্ষা করছে, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা পিয়ানোর সুর ভেসে আসলো। কি রকম সুর? খুব শান্ত কিন্তু অসম্ভব বিষণ্ণ একটা সুর। আর সেই সুরের সাথে সাথেই ক্লেইন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। কি দেখল? দরজার নিচ দিয়ে প্রথমে স্বচ্ছ, তারপর ধীরে ধীরে রক্তের মতো টকটকে লাল একটা তরল পদার্থ বেরিয়ে আসছে। দৃশ্যটা ভাবলেই গায়ে কাটা দেয়। ঠিক তখনই ভেতর থেকে ওল্ড নীলের ভাঙা কণ্ঠস্বর ভেসে আসলো। সে ডানকে জিজ্ঞেস করল কেন তারা এসেছে। ড্যান কি উত্তর দিল? খুব শান্তভাবে উত্তর দিল যে তারা তার অসুস্থতার খবর পেয়ে দেখা করতে এসেছে। আর নীল? নীল প্রথমে রেগে গিয়ে চিৎকার করে উঠল, বলল তারা মিথ্যা বলছে, কিন্তু পরক্ষণেই তার গলার স্বর দুর্বল হয়ে গেল। সে স্বীকার করে নিল যে তার অবস্থা ভালো নেই। তারপর সে অনুনয় করতে শুরু করল, তাই না? হ্যাঁ, সে তাদের ফিরে যেতে বলল, প্রতিজ্ঞা করল যে সে কারো ক্ষতি করেনি বা নাইটহকদের কোনো গোপন তথ্য ফাঁস করেনি। সে বলল, কালকের মধ্যে আমি ঠিক হয়ে যাব, আমি দেবীর নামে শপথ করছি। সে তাদের পুরনো বন্ধুত্বের দোহাই দিচ্ছিল। এই অনুনয় বিনয়টা পরিস্থিতিকে আরও করুণ করে তুলছিল, কারণ এটা স্পষ্ট যে সে গভীর কোনো সমস্যায় পড়েছে, কিন্তু সাহায্য নিতে চাইছে না। ডান তখন খুব নরম সুরে আসল প্রশ্নটা করল, তুমি কি করার চেষ্টা করছো নীল? আর এই প্রশ্নের উত্তরেই নীলের ভেতরের পাগলামিটা বেরিয়ে আসলো। সে উত্তেজনার সাথে চিৎকার করে বলল, আমি সেলেস্টিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। আমি একটা উপায় খুঁজে পেয়েছি ডান, আমি সঠিক পথেই আছি। অ্যালকেমিক্যাল লাইফ নামের একটা পদ্ধতির কথা বলল সে। হ্যাঁ, তার পরিকল্পনা ছিল এই পদ্ধতির মাধ্যমে সে সেলেস্টির জন্য একটা অমর দেহ তৈরি করবে, আর তারপর আত্মাজগৎ থেকে তার আত্মাকে ডেকে এনে সেই দেহে স্থাপন করবে। সে এটাকে ঈশ্বরের উপহার বলে দাবি করছিল। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা বেরিয়ে আসলো। নীল বলল,
একজন হিডেন সেজ বা গুপ্ত ঋষি নাকি ক্রমাগত তার কানে এই পদ্ধতির বর্ণনা দিয়ে গেছে? হিডেন সেজ, এই নামটা শোনা মাত্রই ক্লেনের ভেতরটা কেঁপে ওঠার কথা। একদম। কারণ এই সত্তা তো মানে কোনো সাধারণ আত্মা বা দেবতা নয়। ঠিক, এটা তো মোজেস অ্যাসেটিক অর্ডার নামের এক কুখ্যাত সংগঠনের উপাস্য। হ্যাঁ, হ্যাঁ। আর এই সত্তা মানেই হচ্ছে অশুভ শক্তি, কলুষতা, নিষিদ্ধ জ্ঞান। তার মানে নীল আসলে ও শুধু শোকে পাগল হয়নি? না, না, বাইরের একটা অশুভ শক্তি তার শোক আর ভালোবাসাকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করছিল, তাকে একটা দানবে পরিণত করছিল। ও, এটা আর ব্যক্তিগত ট্র্যাজেডি নেই, এটা এখন একটা কসমিক হররের অংশ। ডান নীলকে বোঝানোর চেষ্টা করল, তাকে দরজা খুলতে বলল যাতে তারা তাকে সাহায্য করতে পারে। অনেক অনুরোধের পর নীল রাজি হল, কিন্তু দরজা খোলার সাথে সাথে যে দৃশ্য তারা দেখতে পেল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। কি দেখল তারা? পুরো বসার ঘর, মেঝে, ছাদ, দেয়াল, টেবিল, চেয়ার, এমনকি সেই পিয়ানোটা পর্যন্ত সবকিছু একটা চটচটে, রক্তাক্ত এবং চুলে ভরা তরলে আবৃত। আর ওল্ড নীল? আর সেই ঘরের মাঝখানে ওল্ড নীলের শুধু মাথাটা ছাদ থেকে একটা পুরো তরল দিয়ে ঝুলছিল। তার শরীরে কোনো অস্তিত্ব নেই, আর তার মুখে, কপালে এবং গালে মোট 4টে অতিরিক্ত চোখ গজিয়েছে। সেই একই চোখ? হ্যাঁ, সেই একই রকম ঠান্ডা, নির্দয় আর ভ্রুবিহীন চোখ। পিয়ানোর চাবিগুলো নিজে থেকেই বাজছিল, আর এই ভয়ঙ্কর রূপেও নীল একটা উজ্জ্বল হাসি দিয়ে বলল, দেখো, আমি সত্যিই ঠিক আছি। কি ভয়াবহ! কিন্তু হিডেন সেজের নামটা উল্লেখ করার পর নীলের মধ্যে যেন সামান্য পরিবর্তন আসলো। হ্যাঁ, সে যেন ক্ষণিকের জন্য সম্বিত ফিরে পেল। নিজের চারপাশের নিজের অবস্থা দেখে একটা তিক্ত হাসি দিয়ে বলল, তাহলে তাহলে আমি ইতিমধ্যে একটি দানবে পরিণত হয়েছি। সে কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ, আর তাদের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় করতে থাকল। ঠিক সেই মুহূর্তে ক্লেন তার সিয়ার ক্ষমতার মাধ্যমে বুঝতে পারল যে তারা আসলে একটা স্বপ্নের জগতে আটকা পড়েছে। এটা বাস্তব নয়, এটা নীলের তৈরি করা একটা বিভ্রম। ওল্ড নীলও বুঝতে পারল যে তার চাল ধরা পড়ে গেছে। তার 4টি শীতল চোখ দিয়ে সে ডানের দিকে তাকালো, আর আর চারপাশের সেই চটচটে তরল তাদের গিলে ফেলার জন্য এগিয়ে আসতে শুরু করল। কিন্তু ডান এক মুহূর্ত সময় নষ্ট করেনি। না, এই বিভ্রমের মধ্যেই সে কোনো এক ফাঁকে সেই সিল্ড আর্টিফ্যাক্ট 30611, সেই চুলের গোছাটা রক্তের স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। আর সাথে সাথে সবকিছু শান্ত হয়ে গেল। ওল্ড নীলের অতিরিক্ত চোখগুলো বন্ধ হয়ে গেল, তার সব আবেগ, সব ইচ্ছা, এমনকি বাঁচার ইচ্ছাও নিভে গেল। কিন্তু গল্পটা তো এখানে শেষ হলো না। না, নীলের বাঁচার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে তা আর্টিফ্যাক্টের প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে শুরু করল। তার মুখ থেকে অতিরিক্ত চোখগুলো মিলিয়ে গেল, সে তার পুরনো মানবিক চেহারায় ফিরে আসল। আর তারপর সে কাঁদতে শুরু করল। হ্যাঁ, সে ডান, রয়েল আর ক্লিনকে তাদের একসাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিতে থাকল। সে তাদের বন্ধুত্বের দোহাই দিয়ে বাঁচার জন্য মিনতি করল। এই দৃশ্যটা ক্লিনের জন্য অসহ্য ছিল। সে তার বন্ধুকে এই অবস্থায় দেখে রিভলভারের ট্রিগার টানতে পারছিল না। তার হাত কাঁপছিল, কিন্তু নাইটহকদের দায়িত্ব তো আবেগের ঊর্ধ্বে। পরক্ষণেই দুটি গুলির শব্দ হল। ডান এবং রয়েল দুজনেই তাদের বন্দুক থেকে রূপলি বুলেট দিয়ে নীলের মাথা ভেদ করল। ক্লেন দেখল নীলের মাথার খুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর চারপাশের সেই চটচটে তরল পদার্থ সংকুচিত হয়ে তার ভাঙা মাথায় ফিরে যেতে থাকল। নীলের মৃতদেহটা একটা পচা মাংসের পিণ্ডে পরিণত হল। তখন ডান স্মিথ এগিয়ে গিয়ে ভারী গলায় সেই কথাটা বলল, আমরা রক্ষক, কিন্তু আমরা একদল হতভাগ্য, যারা ক্রমাগত হুমকি এবং উন্মাদনার বিরুদ্ধে লড়াই করে। এই লাইনটা, এটা যেন নাইটহকদের জীবনের পুরো সার সংক্ষেপ। তারা মানবতাকে রক্ষা করে, কিন্তু তার জন্য তাদের নিজেদের ইনসানিয়াত বিসর্জন দিতে হয়। বন্ধুকে নিজের হাতে হত্যা করতে হয়। ক্লেন তখন খেয়াল করল পিয়ানোর কাছে একটা আবছা স্বচ্ছ অবয়ব মিলিয়ে যাচ্ছে। সম্ভবত সেলেস্টিয়ালের আত্মা, যাকে নীল ডেকে আনার চেষ্টা করছিল। কিছু হাতে লেখা নোট খুঁজে পেল, যেখানে সেই অ্যালকেমিক্যাল লাইফ পদ্ধতির বর্ণনা ছিল, আর প্রয়োজনীয় উপকরণের তালিকায় লেখা ছিল বিপুল পরিমাণ জীবন্ত মানুষের তাজা রক্ত। আর এর নিচে নীল নিজের হাতে লিখে রেখেছিল, আমি নীলের রক্ত অল্প অল্প করে সংগ্রহ করার কথা ভাবতে পারি। এটা থেকে বোঝা যায় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কোনো খারাপ কাজ করছে না। কিন্তু আসলে সে একটা ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছিল। ঠিক।
দুদিন পর বৃহস্পতিবার সকালে রাফায়েল কবরস্থানে ওল্ড নীলের অন্ত্যেষ্টিক্রিয়া হল। কফিনে মাটি চাপা দেয়া দেখে রোজান কান্নায় ভেঙে পড়ল। তার প্রশ্নগুলো খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন এসব হল? কেন তাকে বিয়ন্ডার হতে হল? এর চেয়ে নিরাপদ কোনো পট কি ছিল না? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই। সমাধির ওপর নীলের ছবির নিচে তার এপিটাফ লেখা ছিল, যদি আমি তাকে বাঁচাতে না পারি তবে আমি তার সঙ্গী হব। এই লাইনটা তার ভালোবাসার গভীরতা আর তার ট্র্যাজেডির কারণ দুটোই তুলে ধরে। এই ঘটনার পর ক্লেইন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। সে তার ভেতরের যন্ত্রণা আর অপরাধ বোধ থেকে মুক্তি পেতে নিজেকে শারীরিক কষ্টে ডুবিয়ে দিল। ঘণ্টার পর ঘণ্টা শুটিং অনুশীলন করা, কমব্যাট প্রশিক্ষকের কাছে গিয়ে নিজেকে আরও কঠিন প্রশিক্ষণের জন্য ঠেলে দেওয়া। সে মানসিক কষ্টকে শারীরিক যন্ত্রণা দিয়ে ভুলতে চেষ্টা করছিল। এটা একটা ক্লাসিক ট্রমা রেসপন্স। সে যা দেখেছে, যা করেছে, তা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। শুক্রবার সকালে নাইটহকদের বিনোদন কক্ষে একটা থমথমে পরিবেশ। সবাই চুপচাপ। ঠিক তখনই ক্যাপ্টেন ডান ঘরে প্রবেশ করল এবং ক্লেইনকে বাইরে আসতে বলল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে ডান তাকে একটা খবর দিল, যা ক্লেইনের জন্য আর একটা বড় ধাক্কা। ডান বলল, হলি ক্যাথিড্রাল থেকে পাঠানো ব্যক্তি এখানে এসে পৌঁছেছে। ডান খুব শান্তভাবে বললেন, যিনি পরীক্ষা নিতে এসেছেন তিনি নাইটহকদের 9 জন উচ্চপদস্থ ডিকনের একজন। কি সাংঘাতিক! হ্যাঁ, ক্রেস্টেড সেসিমির। প্লেন তো অবাক। মানে চার্চের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যারা 13 জন আর্চ বিশপ আর এই 9 জন ডিকন, তাদের একজন আসবেন সামান্য একটা সিকোয়েন্স আর্ট পরীক্ষার জন্য। একদম। এটা তো অবিশ্বাস্য। ডানোকে একটু আশ্বস্ত করার চেষ্টা করলেন, বললেন যে ক্রেস্টেড একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডার, এখনও ডেমিগড হননি। কিন্তু বিয়ন্ডার জগতে ওন উপাধি হল গডেসের সোর্ড, দেবীর তলোয়ার। আর তার কাছে একটা পবিত্র আর্টিফ্যাক্ট আছে, যার জন্য তার লড়ার ক্ষমতা প্রায় একজন নতুন সিকোয়েন্স 4 বিয়ন্ডারের সমান। তার মানে উনি প্রায় একজন অর্ধদেবতার সমান শক্তিশালী। একদম। আর পরীক্ষার জায়গাটাও ছিল খুব ইন্টারেস্টিং, সেই অ্যালকেমি রুম, যেখানে ক্লেনের প্রথম পোর্শন তৈরি হয়েছিল। তো ক্লেইন ওর কালো উইন্ডব্রেকার পরে বেসমেন্টের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে দেখল লম্বা টেবিলগুলো সরিয়ে মাঝখানে অনেকখানি জায়গা খালি করা হয়েছে, আর সেখানে দুটো উঁচু পিঠের চেয়ার মুখোমুখি রাখা। মাঝখানে 1 মিটারেরও কম দূরত্ব। দরজার দিকে মুখ করে থাকা চেয়ারে একজন বসেছিলেন। 30 বছর বয়স হবে, সোনালি বাদামি চুল, ছোট করে ছাটা। আর চোখ দুটো অমাবস্যার রাতের জঙ্গলের মতো অন্ধকার। ইনিই তাহলে ক্রেস্টেড সেসিমির। হ্যাঁ, আর ক্লেইনকে বসতে বলার পরই উনি জানালেন প্রথমে তিনি পোর্শনের ওপর ক্লেইনের দখল পরীক্ষা করবেন। ক্লেইন তো বেশ আত্মবিশ্বাসের সাথেই রাজি হয়ে গেল। আর ঠিক তখনই হঠাৎ করে ক্লেইনের মনে হল যেন চারপাশের গ্যাস ল্যাম্পের আলো সব নিভে গেল। শরীরের একটা তীব্র ক্লান্তি নেমে এলো, কিন্তু মনটা ছিল অসম্ভব সজাগ। ও চারপাশের সব সূক্ষ্ম শব্দ শুনতে পাচ্ছিল, মানে কল থেকে জল পড়ার শব্দ, দূর থেকে ভেসে আসা কথা। পরক্ষণই ক্রেস্টেটের গলার আওয়াজে সব অন্ধকার কেটে গেল, আলো ফিরে এলো, শরীরের শক্তিও ফিরে এলো। ক্লেইন তো ভয় পেয়ে গিয়েছিল। ও বুঝতেই পারেনি কখন ওকে এভাবে প্রভাবিত করা হয়েছে। এটাই ছিল ক্রেস্টেটের ক্ষমতার একটা ঝলক। এরপর ক্রেস্টেড জানালেন এবার তিনি দেখবেন ক্লেইনের মনের গভীরে কোনো লুকানো বিপদ আছে কিনা। প্রস্তুতির জন্য 3 মিনিট সময় দেওয়া হলো। ক্লেইন সময়টা কাজে লাগাল। মেডিটেশন বা কনসিটেশনে প্রবেশ করে মনটাকে শান্ত করে নিল। সময় শেষ হওয়ার পর ক্রেস্টেড বললেন, আমি এখন গান গাইব। প্রথমে সুরটা খুব মিষ্টি ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে ওটা বেসুরো আর বিশৃঙ্খল হয়ে উঠল। ক্লেইনের কানে পেরেক দিয়ে ব্ল্যাকবোর্ড আঁচড়ানোর মতো কর্কশ শব্দ আসতে লাগল। আর ওর ভেতরের সবকিছু ধ্বংস করে দেওয়ার একটা তীব্র ইচ্ছা জেগে উঠল। কিন্তু ওর তো আগের অভিজ্ঞতা ছিল, তাই ও নিজেকে সামলে নিল। ঠিক, তবে ও এখানে একটা দারুণ চাল চালল। ও পুরোপুরি শান্ত থাকার ভান করল না। রাইট, কারণ সেটা অস্বাভাবিক লাগত। একদম। ও ইচ্ছে করেই কিছুটা বিরক্তি আর হতাশা প্রকাশ করল। এই নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখে ক্রেস্টেড বুঝলেন যে ক্লেইন শুধু শক্তিশালী না, বুদ্ধিমানও বটে। শব্দ থেমে যাওয়ার পর ক্রেস্টেড জানালেন ক্লেইন এই পরীক্ষাতেও পাশ করেছে। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন পর্ব, প্রশ্ন উত্তর। ক্রেস্টেটের চোখ দুটো হঠাৎ গভীর আর অন্ধকার হয়ে গেল, যেন তিনি শরীরের ভেতর দিয়ে আত্মা পর্যন্ত দেখতে পাচ্ছেন। তিনি ক্লেইনের অভিজ্ঞতা, ডিমিনেশন ক্লাবের ভূমিকা আর সবচেয়ে বড় প্রশ্নটা করলেন, অ্যাক্টিং মেথড আবিষ্কারের পেছনের যুক্তিটা কি?
ক্লেইন এখানে খুব সাবলীলভাবে অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যার মিশেলে একটা গল্প বলল। ও এখন এসবে এতটাই অভ্যস্ত যে ওর কথায় কোনো জড়তা ছিল না। ওর উত্তরে ক্রেস্টেড সন্তুষ্ট হলেন। শুধু তাই না, ওর বুদ্ধির প্রশংসাও করলেন। আর ঠিক করলেন যে ক্লেইনকে চার্চের একটা গোপন তথ্য জানাবেন। কিন্তু তার আগে একটা শপথ নিতে হবে। আর সেই শপথের জন্য ক্রেস্টেড তার পায়ের পাশ থেকে বেহালার বাক্সের মতো দেখতে একটা রূপোলি সুটকেস তুলে নিলেন। বাক্সটা খুলতেই ঘরের সমস্ত আলো যেন শোষিত হয়ে গেল। ভেতরে ছিল ধবধবে সাদা হাড়ের তৈরি একটা তলোয়ার, সেই পবিত্র আর্টিফ্যাক্ট। ক্লেইন তো সম্মোহিতের মতো হয়ে গেল। চোখ ফেরানোর ক্ষমতা ছিল না ওর। ক্রেস্টেডের নির্দেশে ক্লেইন সেই তলোয়ারের উপর হাত রাখল। সাথে সাথে একটা শীতল অনুভূতি ওর মনকে শান্ত করে দিল। এরপরও ক্রেস্টেডের সাথে হার্মিস ভাষায় দেবীর নামে শপথ করল। শপথটা ছিল যে ও কখনো অ্যাক্টিং মেথডের কথা এমন কাউকে বলবে না যে এটা সম্পর্কে জানে না। শপথ শেষ হবার পর ক্রেস্টেড ব্যাখ্যা করলেন যে প্রত্যেকটা পোষণের নামের সাথে কিছু নিয়ম বা আচরণবিধি জড়িয়ে আছে। আর সেই নাম অনুযায়ী অভিনয় বা আচরণ করলে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি কমে যায়। এই প্রক্রিয়াটাকেই পোষণ হজম করা বলা হয়। তার মানে ক্লেইন যা নিজে থেকে আবিষ্কার করেছিল সেটা আসলে চার্চের কাছে আগে থেকেই জানা ছিল। কিন্তু তাহলে এত গোপন কেন? কেন সবাইকে জানানো হয় না? ক্রেস্টেড বললেন সেটার কারণও একটা গোপন রহস্য। এর বেশি কিছু তিনি বলেননি। তার মানে এই পদ্ধতিটা যতটা কাজের ততটাই বিপজ্জনকও হতে পারে। ঠিক, হয়তো অনেকেই অভিনয় করতে গিয়ে নিজের আসল সত্তা হারিয়ে ফেলে। পরীক্ষার শেষ ধাপে ক্রেস্টেড বাকি নাইটহকদের একে একে ডেকে পাঠালেন। সম্ভবত এই গোপনীয়তা নিশ্চিত করার জন্যই। প্রায় 1.5 ঘন্টা পর ক্লেইনকে আবার নিচে ডাকা হলো। এবার ক্রেস্টেড দাঁড়িয়েছিলেন, আর তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে কেন হলি ক্যাথেড্রালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সিকোয়েন্স 8 বিয়ান্ডার হওয়ার অনুমতি পেয়েছে। ক্লেইন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ক্রেস্টেড ওকে শেষ কিছু সতর্কতা দিলেন। তিনি বললেন, অ্যাক্টিং মেথড চূড়ান্ত সমাধান নয়। থিয়েটারের অভিনেতাদের মতো ভূমিকার সাথে নিজেকে গুলিয়ে ফেলার ঝুঁকি থাকে। তাকে সবসময় মনে রাখতে হবে যে সে শুধু অভিনয় করছে। আর নিজের আবেগ এবং মানসিক স্বাস্থ্যের উপর নিয়ন্ত্রণ রাখাও খুব জরুরি। এরপর তিনি ক্লাউন পোষণের ফর্মুলা আর উপাদানগুলো ক্লেইনের হাতে তুলে দিলেন। মূল উপাদানগুলো বেশ অদ্ভুত। হর্নেসিস ধূসর পাহাড়ি ছাগলের শিংয়ের একটা ক্রিস্টাল, আর একটা মানব বোখো গোলাপ। নাম শুনলে কেমন গা ছমছম করে। ক্লেইন অ্যালকেমি রুমের যন্ত্রপাতি ব্যবহার করে পোষণ তৈরি করতে শুরু করল। আর তৈরির প্রক্রিয়াটাও ছিল নাটকীয়। মানবমুখ গোলাপটা তরলে পড়ার সাথে সাথে হেস শব্দ হল। আর চারপাশ থেকে অলি কান্নার আওয়াজ ভেসে এলো। ছাগলের শিং যোগ করার পর সব শব্দ থেমে গেল। পাত্রের তরলটা সোনা, হলুদ আর লালের মিশ্রণে পরিণত হল। ক্লেইন পোষণটা একটা কাচের বোতলে ঢেলে নিল, কিন্তু পান করার আগে ও পেন্ডুলাম ব্যবহার করে ডিভিনেশন করল। পেন্ডুলাম ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে ঘুরল। মানে পোষণটি সামান্য ক্ষতিকর, যা স্বাভাবিক। ওরই পেশাদারিত্ব দেখে ক্রেস্টেডও বেশ মুগ্ধ হলেন। ক্লেইন আর দেরি না করে এক নিঃশ্বাসে পুরো পোষণটা পান করে ফেলল। স্বাদটা ছিল ভয়ানক তেতো। ওর মনে হল শরীরটা যেন সেদ্ধ গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছে। আর ওর আত্মা যেন সূচের মতো হয়ে শরীরের প্রতিটি কোষে ঢুকে পড়ছে। কয়েক মুহূর্তের জন্য ওর মনে হল ও একটা রোবট, যার ভেতরে যন্ত্রাংশ বদলানো হচ্ছে। ও ওর শরীরের প্রতিটি নড়াচড়ার উপর নিখুঁত নিয়ন্ত্রণ অনুভব করতে পারছিল। আর ঠিক তখনই ওর কানে আবার সেই অস্পষ্ট গুঞ্জন ফিরে এলো। হর্নাসিস ফ্লেগ্রিয়া। ও দ্রুত কজিটেশনে প্রবেশ করে নিজেকে শান্ত করল। যখন ও স্থির হল, ও বুঝতে পারল সে সফল হয়েছে। সে এখন একজন সিকোয়েন্স 8 ক্লাউন। সে এখন একজন ক্লাউন। কিন্তু ক্রেস্টেডের সেই সতর্ক বার্তাটা ওর মনে বাজছিল। মনে রাখবে, তুমি শুধু অভিনয় করছো। তো গল্পটা শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে, তাই না? যখন ক্লেনের চোখের রংটা স্বাভাবিক হয়ে আসছে। হ্যাঁ, আর ক্রেস্টেড সেসেমির নামে একজন ডিকন তাকে বলছেন তার নতুন ক্ষমতাগুলো একটু পরীক্ষা করে দেখতে। আর সে কি করল? সোজা একটা ঘুষি মারল। বাতাসে একটা শব্দও হলো। আর প্রায় পড়েই যাচ্ছিল। মানে নিজের শক্তির ধাক্কাতেই সে ভারসাম্য রাখতে পারছিল না। মনে হচ্ছিল যে একটা লজ্জার ব্যাপার হতে চলেছে, তাই না? একদম। কিন্তু ঠিক ওই পতনের মুহূর্তেই সে একটা অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করে ফেলে। সে বুঝতে পারে যে সে তার শরীরের প্রত্যেকটা পেশিকে নিয়ন্ত্রণ করতে পারছে। হ্যাঁ, ঠিক যেন একটা একটা রোলি পলি টাম্বলার, পড়ে গেলেও আবার ঠিক দাঁড়িয়ে যাচ্ছে। মানে অবিশ্বাস্য নিয়ন্ত্রণ।
তার মনে হচ্ছিল সে এখন সার্কাসের দড়ির উপরও হাঁটতে পারবে। আর এখানেই তো পার্থক্যটা, তাই না? একজন সাধারণ মানুষ আর একজন বিয়ন্ডারের মধ্যে। যে জিনিসটা শিখতে আগে 6 মাস লাগত, এখন মনে হচ্ছে কয়েক সপ্তাহেই হয়ে যাবে। ক্রেস্টেটও পুরো ব্যাপারটা নীরবে দেখছিলেন। আর তিনি মন্তব্য করেন যে এই পোষণটা যুদ্ধের জন্য দারুণ। কিন্তু শারীরিক ক্ষমতার পরেই তো আসল ব্যাপারটা আসে, মানসিক জগৎ। ঠিক। ক্লেন তাকে জিজ্ঞেস করেন যে পোষণ খাওয়ার সময় সে কি শুনেছিল। আর ক্লেন কিন্তু খুব সতর্ক। সে হোর্ন্যাসেস নামটা বলে, কিন্তু ফ্লেগ্রিয়া শব্দটা চেপে যায়। হ্যাঁ, সে বুঝতে পারে যে সবকিছু বলা ঠিক হবে না। ও আচ্ছা, আর এখানেই ক্রেস্টেট তাকে সতর্ক করেন, তাই তো? একদম। তিনি বলেন যে উচ্চক্রমের বিয়ন্ডাররা একই পথের অন্যদের ওপর মানসিক প্রভাব ফেলতে পারে। সেই ওল্ড নীলের উদাহরণ দিয়ে, তাই না? তাদের দলেরই একজন সদস্য যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, আর এই বিপদ থেকে বাঁচার উপায় হিসেবেই আসে ওই অ্যাক্টিং মেথডের ধারণাটা। ক্লেন তো প্রথমে ভাবে যে তাকে ক্লাউন সাজার জন্য সার্কাসে যোগ দিতে হবে। হ্যাঁ, কিন্তু ক্রেস্টেডের উত্তরটা ছিল অনেক গভীর। তিনি বলেন, ব্যাপারটা আনুষ্ঠানিকতা নয়, বরং ক্লাউন নামের পেছনের যে সারমর্ম সেটাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। একদম। একজন ক্লাউন যেমন হাসির আড়ালে দুঃখ লুকায়, দর্শকদের মন বোঝে, ট্র্যাজেডিকে কমেডিতে পরিণত করে, ক্লেইনকেও সেই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আনতে হবে। বাহ, এটা তো দারুণ একটা ধারণা। এটাই হলো আসল অভিনয়, একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আর এই ব্যাপারটা বোঝার পরেই সে তার নতুন ক্ষমতার একটা ঝলক দেখতে পায় না? হ্যাঁ, হঠাৎ করেই তার মনে হয় যে ডিকন যখন যাবেন তিনি তার বা পা আগে ফেলবেন। আর ঠিক তাই হয়। এটা হলো তার সিয়ার ক্ষমতার একটা নতুন দিক। সে অন্যদের পরবর্তী পদক্ষেপ অনুমান করতে পারছে, অনেকটা একজন পারফর্মারের মতো। আর এরপরেই তো সেই বিখ্যাত দৃশ্যটা আসে। কাগজের দৃশ্যটা। হ্যাঁ, একটা সাধারণ কাগজ তুলে নিয়ে এমনভাবে ছুঁড়ে মারল যে সেটা ছুরির মতো দেয়ালে গেঁথে গেল। মানে সে সাথে সাথেই বুঝে গেল যে ট্যারোট কার্ডকে সে ভবিষ্যতে ভাগ্য গণনা আর অস্ত্র দুটো কাজই ব্যবহার করতে পারবে। সে শুধু শক্তি অর্জন করছে না, সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও ভাবছে। ঠিক। কিন্তু এই সব উত্তেজনা, এই নতুন ক্ষমতার আবিষ্কার, এগুলোর পরেই গল্পের সুরটা একেবারে পাল্টে যায়। ওল্ড নীলের ঘটনাটা তার মাথায় ঘুরতে থাকে, আর সে সোজা চলে যায় তার ক্যাপ্টেন ডান স্মিথের অফিসে। আর সেখানেই সে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। ডান তাকে জানান যে ওল্ড নীলের মৃত্যুর পর তার রেখে যাওয়া একজোড়া লাল চোখ ডিকন নিয়ে গেছেন। হ্যাঁ, আর ডান ব্যাখ্যা করেন, যখন একজন বিয়ন্ডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে একটা মনস্টারে পরিণত হয়। আর তাদের দেহাবশেষ থেকে পাওয়া বিপজ্জনক জিনিসগুলোকে সিল্ড আর্টিফ্যাক্ট হিসেবে রাখা হয়। কিন্তু ক্লেইন একটা প্রশ্ন করে বসে, একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন। আর যদি রেখে যাওয়া জিনিসটা নিয়ন্ত্রণযোগ্য হয়? আর এই একটা প্রশ্নেই ঘরের বাতাসটা যেন ভারী হয়ে আসে। এক দীর্ঘ নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই ক্লেইন উত্তরটা বুঝতে পারে যে সেই নিয়ন্ত্রণযোগ্য জিনিসগুলোই আসলে পোষণ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তার মানে তারা তাদেরই পতিত কমরেডদের দেহাবশেষ ব্যবহার করছে আরও শক্তিশালী হওয়ার জন্য। এই সত্যিটা জানার পর ক্লেইনের প্রায় বমি চলে আসে, যা খুবই স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। এই উপলব্ধিটা তাকে একেবারে নাগিয়ে দেয়। আর ক্যাপ্টেনের ওই সান্ত্বনাটা, ভাবতে পারো যে আমাদের সঙ্গীরা অন্য রূপে আমাদের ওপর নজর রাখছে। এটা একই সাথে সুন্দর আর ভয়ঙ্কর। এটা তাদের একটা কোপিং মেকানিজম। না হলে এই সত্যের ভারে তারা হয়তো নিজেরাই পাগল হয়ে যেত। এই ভয়ঙ্কর সত্যটা হজম করতে না পেরে ক্লেইন যায় তার আরেক পরিচিত মিস্টার অ্যাজিকের কাছে। হ্যাঁ, অ্যাজেক একজন খুবই রহস্যময় চরিত্র। ক্লেইন তার কাছে ওল্ড নীলের আত্মার ব্যাপারে জানতে চায়। আর অ্যাজেক নিশ্চিত করেন যে ওল্ড নীলের আত্মা কলুষিত হয়ে গেছে, তার সাথে যোগাযোগের চেষ্টা করাটা ঠিক হবে না। কিন্তু এরপর ক্লেইন তার একটা পুরনো স্বপ্নের কথা বলে, মাটির নিচে একটা উল্টো পিরামিড, যা মৃত্যুর প্রতীক। আর এই কথা শুনেই অ্যাজিকের মধ্যে কিছু একটা হয়। ঠিক তার হারিয়ে যাওয়া স্মৃতির কোনো একটা অংশ যেন নাড়া দিয়ে ওঠে, যদিও তিনি কিছু মনে করতে পারেন না। আর এই কথোপকথনের পরে অ্যাজিক একটা বড় সিদ্ধান্ত নেন। তিনি জানা যে তিনি সাময়িকভাবে টিঙ্গেন শহর ছেড়ে ব্যাকল্যান্ডে যাচ্ছেন, তার অতীতের চিহ্ন খুঁজতে। আর যোগাযোগের জন্য ক্লেইনকে একটা পুরনো তামার বাঁশি দেন। আর সেই বাঁশিটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা বাজালে নাকি তার ব্যক্তিগত দূত এসে হাজির হবে। আর সেই দূতের আবির্ভাবে দৃশ্যটা তো গল্পের অন্যতম সেরা দৃশ্য। অ্যাজিক বাঁশিটা বাজিয়ে দেখান, কোনো শব্দ হয় না,
কিন্তু ঘরটা হঠাৎ ঠান্ডা আর অন্ধকার হয়ে যায়। আর মাটি ফুঁড়ে একটা বিশাল কঙ্কাল দৈত্য উঠে আসে। প্রায় 4 মিটার লম্বা, চোখের কোটরে দাউ দাউ করে কালো আগুন জ্বলছে। ক্লেম তো একেবারে স্তব্ধ। সে হয়তো ভাবছিল সামান্য যোগাযোগের জন্য এত ভয়ঙ্কর একজন দূত। এটা তাকে অ্যাজিকের আসল ক্ষমতা সম্পর্কে একটা ধারণা দেয়। আর এটাও বুঝিয়ে দেয় যে সে যে জগতে প্রবেশ করেছে সেটা কতটা বিশাল আর রহস্যময়। তো ক্লাইন্টিঙ্গেনে রয়ে গেল তার নতুন ক্ষমতা, এক ভয়ঙ্কর গোপনীয়তা আর একটা কঙ্কাল দৈত্য ডাকার বাঁশি নিয়ে। কিন্তু আমাদের সোর্সগুলো বলছে গল্পটা এখানেই থামছে না। না, একদমই না। গল্পের ফোকাস হঠাৎ করে অন্য একটা শহরে চলে যায়। ঠিক, দৃশ্যপট বদলে যায়। আমরা চলে যাই ব্যাকল্যান্ড শহরের টাস্ক রিভারের একটি বন্দরে। আর সেখানে আমরা দেখি এক নতুন চরিত্রকে, অ্যালগার উইলসন। ঝড়ের দেবতার চার্চের পুরোহিতের পোশাকে একজন ব্যক্তি একটি জাহাজ থেকে নামছেন। আর তিনি নিজের মনেই বিড়বিড় করে বলছেন, অনেক দিন পর ব্যাকল্যান্ড। আর এখানেই আমরা আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে পারি। মিস্টার অ্যাজিক তার অতীত খুঁজতে ব্যাকল্যান্ডে যাচ্ছেন। আর অ্যালগার উইলসন আরেকজন শক্তিশালী চরিত্র, সেও এইমাত্র ব্যাকল্যান্ডে পা রেখেছে। এই দুই ক্ষমতাধর ব্যক্তি এখন একই শহরে। তাদের পথ কি কখনো মিলবে? আর যদি মেলে তাহলে তার ফলাফল কি হবে?